ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমার কথা ক্লিয়ারলি শুনতে পাও কিংবা আমাকে দেখতে পাও, ইনবক্সে জানাও। যারা সালাম দিচ্ছ সকলকে আসসালামু আলাইকুম এবং ওয়ালাইকুম আসসালাম। যারা নমস্কার দিচ্ছ সকলকে নমস্কার। আদিবা ওয়ালাইকুম আসসালাম। অনুভা লিখছে ওয়ালাইকুম আসসালাম, ভেরি গুড। প্রাপ্তি লিখছে ক্লিয়ার, অল ক্লিয়ার, ভেরি গুড। সকলে আশা করি দেখতে পারছো আমাদের কথা। রচনা লিখছে সে পঞ্চগড় থেকে আসে। এমন অনেক ডিস্ট্রিক্ট থেকে আমাদের সাথে সকলে কি করছে, ক্লাস করছে। নাজিফা রহমান, ভেরি গুড। মৌ লিখছে কুড়িগ্রাম থেকে, মুরিয়ম লিখছে, আরিক লিখছে। সো সকলকেই যে যেখান থেকে ক্লাস করছো, আসলে সকলেই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সামনে খাতা বই কলম নিয়ে রেডি হও। আমরা আজকে আমাদের খুবই ইম্পর্টেন্ট যে ক্লাস, তা আমরা শুরু করি। ওকে সাফিয়া, দেখো তোমার কমেন্ট আমরা দেখতে পেয়েছি। আচ্ছা, রাজিন লিখছে ব্রাহ্মণবাড়িয়া থেকে। আচ্ছা, শুরু করি। আমাদের আজকে লেকচার কত? আজকে লেকচার আছে 11 এবং 12। তো তোমাদের এর আগে আমরা হোমওয়ার্ক দিয়েছি। তো একটা কথা তোমাদেরকে বলি, তোমাদের হাতের লেখা অনেক সুন্দর। তোমরা যারা হোমওয়ার্ক করে সাবমিট করো, আমি তো নিজেই দেখি, তো অনেক সময় অবাক হয়ে যায় যে তোমরা মাত্র ক্লাস 8-এ পড়ো। ক্লাস 8-এ পড়া অবস্থায় তোমাদের হাতের লেখা অনেক সুন্দর, অসম্ভব সুন্দর যেটাকে বলে। তাসনুবা লিখছে রাজশাহীতে, ভেরি গুড। কাউসার আহমেদ, হ্যাঁ বাংলাদেশ ক্রিকেট ফ্যান, ভেরি গুড। তো দেখো আমরা দেখি, লিখছে প্রিভিয়াস ক্লাসের হোমওয়ার্ক আমি তোমাদেরকে দিছিলাম, সেই আনসারটা আমি লিখে দিচ্ছি। ট্রুথফুলনেস মানে কি, সততা, ইজ ওয়ান অফ দি গ্রেটেস্ট ভার্চুস অফ হিউম্যান বিং। কিভাবে লিখতে হয় শিখাই দিয়েছিলাম, আজকে জাস্ট তোমাদের আনসারটা লিখে দিচ্ছি। তাহলে এর সাথে তোমাকে কোনটা আনসার লিখতে হবে? এই যে এই আনসারটা লিখতে হবে। ইট মিনস, এটার অর্থ দ্য কোয়ালিটি অফ স্পিকিং দ্য ট্রুথ ইন অল সিচুয়েশন। এটা বলতে বোঝায় সবসময় তোমাকে কি কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে। তাহলে এটার সাথে তোমার আনসার কত নম্বর যাবে? 3 নম্বর যাবে। তখন নোবডি লাইকস এ লায়ার, কেউ কোনো মিথ্যাবাদীকে কি করে না, পছন্দ করে না। তাহলে এটার সাথে 3-এর সাথে কত নাম্বার যাবে? 1 নম্বর যাবে। এ ট্রুথফুল পারসন মানে একজন সত্যবাদী ব্যক্তি। হ্যাঁ নাবিলা, তোমার কমেন্ট দেখতে পারছি। এ ট্রুথফুল পারসন কি হয়? ইজ রেসপেক্টেড বাই অল, সকলের দ্বারা কি হয়? সম্মানিত হয়। তাহলে এটার সাথে কত নাম্বার যাবে? এটার সাথে যাবে 5 নম্বর। তারপর দেখো ইতে কি বলছে, উই শুড প্র্যাকটিস, আমাদেরকে প্র্যাকটিস করা মানে সবসময় প্র্যাকটিস করা উচিত, দিস হ্যাবিট রেগুলারলি ইন অর্ডার টু প্রসপার ইন লাইফ। তাহলে এটা করলে আমাদের কি হবে? আমাদের প্রসপার মানে কি, উন্নতি হবে জীবনে। তাহলে এটার সাথে গেল 2 নম্বর। তাহলে তোমরা সুন্দরভাবে লিখবা। কিভাবে? এ লিখবা, তারপর এর সাথে গেল এই যে নাম্বারটা সেটা লিখবা, দিয়ে সুন্দরকে এখানে একটা কি কোলন চিহ্ন দিবা, দিয়ে 2টা সেন্টেন্স সুন্দরকে এখানে লিখে দিবা, তাহলে ফুল মার্কস পাবা। তাহলে লেখার ধরনটা হচ্ছে এইভাবে। জেরিন দেখো ক্লাস করো। তারপরে দেখো পরের যে পার্টটা আছে, মানে হোমওয়ার্ক যে 2 নম্বরটা ছিল সেটা কিভাবে সলভ করব। আনএমপ্লয়েড মানে কি? আনএমপ্লয়েড মানে যে চাকরি নেই, তারা কি বেকার, যেটা বাংলা ভাষায় বলে বেকার। আনএমপ্লয়মেন্ট ইজ এ কার্স, কার্স মানে কি? অভিশাপ। তাহলে এটার সাথে আমার কত নম্বর আনসার হবে? এটার সাথে আনসার হবে 2 নম্বর। তারপরে বলছে দেয়ার আর, এখানে আছে, মোর পিপুল, অনেক মানুষ, ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, দেন জবস, মানে আমাদের দেশে মানুষের সংখ্যা অনেক, তার তুলনায় জব সংখ্যা কি? কম। এই কারণে কি আনএমপ্লয়মেন্ট হয়। তাহলে এই বি নম্বরের সাথে আনসারটা হবে 1 নম্বর। তারপর দেখো সিতে বলছে এডুকেটেড ইউথ রিমেইন, এডুকেটেড মানে শিক্ষিত, ইউথ মানে তরুণেরা, রিমেইন মানে কি? থাকে বা অবশিষ্ট। এডুকেটেড ইউথ রিমেন্স, আইডল মানে কি? মানে অলস, আফটার কমপ্লিটিং দেয়ার স্টাডিজ, তাদের পড়ালেখা করার পরেও কি তারা অলস সময় কাটায়। তাহলে সি এর সাথে আনসারটা হচ্ছে 5 মানে 5। দে শুড, তাদের কি করা উচিত? নট ডিপেন্ড অন দ্য গভর্নমেন্ট, তাদেরকে শুধুমাত্র সরকারের সাথে মানে সরকারের উপর নির্ভর করা উচিত নাই। টু প্রোভাইড দেম উইথ জবস, তাহলে দে শুড নট ডিপেন্ড অন দ্য গভর্নমেন্ট টু প্রোভাইড দেম উইথ জবস, তারা সরকারের উপরে সবসময় কি ডিপেন্ডেন্ট রাখবে যে সরকার থেকে চাকরি দিবে, এমন ডিপেন্ডেন্ট হওয়া উচিত নয়। তাহলে ডি এর সাথে আনসার কি হবে? 3 নম্বরটা। তারপর দেখো সেলফ হেল্প, মানে সেলফ হেল্প বলতে নিজে তুমি নিজেকে সাহায্য করছো, বিষয়টা এমন। সেলফ হেল্প ইজ দ্য বেস্ট সলিউশন টু দ্য প্রবলেম অফ আনএমপ্লয়মেন্ট, মানে তুমি নিজে নিজেকে সাহায্য করতে পারো। তাহলে এই কাজটাই তোমার জন্য কি অনেক ভালো কিছু বয়ে আনবে। তাহলে আনসারটা হচ্ছে এইটার সাথে 4 নম্বর। এটা ছিল তোমাদের হোমওয়ার্কের সলিউশন। তোমরা অনেকে হোমওয়ার্ক করেছো, তারপর আমি ক্লাসে এটা বুঝাই দিলাম, আশা করি এটা পড়বা। আর এটা অনেক ইম্পর্টেন্ট। আমরা যখন পড়ালেখা করছি আমাদের টাইমে এই 2টা ম্যাচিংটা ছিল, কলাম এ কলাম বি, এই 2টা কি অনেক ইম্পর্টেন্ট ছিল। এটা ডিসকাশন গ্রুপে সাবমিট করবে না, এটা সাবমিট করবে তোমাদের যেটা ফেসবুক গ্রুপ আছে, ওই গ্রুপে সুন্দরভাবে তুমি খাতাটা লিখবা, লিখে ছবি তুলবা, তুলে ওইটা পোস্ট করবে, আমি নিজে ওটা দেখে দিব। প্রত্যেকে দেখছি। হ্যাঁ মাইশা, তোমারটা যাচ্ছে। মাইশা তোমার কমে মেসেজ আমরা দেখছি। হ্যাঁ, যাদেরটা মিলেছে তাদের ধন্যবাদ। ফাহিম ক্লাস করো ঠান্ডা মাথায়।
যারা গ্রুপে অ্যাড হইতে পারো নাই, গ্রুপ লিঙ্কটা আমরা পাঠাই দিব এখানে। এই গ্রুপটা হচ্ছে ক্লাস 678, ফেসবুকে সার্চ করলেই পাবা ক্লাস 678 উদ্ভাস এই নামে। হ্যাঁ সৌরভ, তোমার কমেন্ট আসে। যাদের দেখো আমি যে উত্তরটা লিখেছি একটু মিলাই নাও, যারা লিখছো তাহলে বুঝতে পারবা। এই যে এইগুলোর আনসার, এটা ছিল 1 নম্বরের উত্তর, আর এর পরে যেটা ছিল সেটা হচ্ছে 2 নম্বরের উত্তর। তাহলে একটু কষ্ট করে এটা মিলাই নিবা, আর পরবর্তী দিন যে হোমওয়ার্কটা দিব এটা ভালো করে দেখবা। তো চলো আমরা পরবর্তী দিনের ক্লাস শুরু করি। আমাদের লেকচার যে 11, এই 11 খুবই একটা প্যাসেজ আছে, সেটা হচ্ছে লিসন 1 এবং লিসন 2। এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা প্যাসেজ। তো প্যাসেজটা আমরা সুন্দর করে পড়বো। তো ইউনিট 1 লিসনের প্রথমেই যে প্যাসেজটা সেটা দেখো, খাতা কলম রেডি রাখো, বই সামনে রাখো, আমরা শুরু করব। অর্পা ভেরি গুড। রাহাত হ্যাঁ কমেন্ট আসছে। মিনহাস থ্যাংক ইউ, তুমি ঠান্ডা মাথায় পড়ালেখা করো, বুঝতে পারছো। রায়হান তোমার কমেন্ট পড়ি, তুমি লেখো কি কোশ্চেন, আমরা উত্তর দিব। তো আমরা প্যাসেজটা পড়ি, মনোযোগ দিয়ে প্যাসেজটা পড়তে হবে, হ্যাঁ? তো ঠান্ডা মাথায় দেখো আমি পড়াচ্ছি, যদি কোনো কিছু না বুঝো কমেন্ট লিখবা, আমি উত্তর দিব। প্রথমেই দেখো, মিসেস রেহানা, মিস রেহানা দ্য ইংলিশ টিচার। তোমাদের মিস রেহানা দ্য ইংলিশ টিচার, ইংলিশ মানে কি ইংরেজি, টিচার মানে কি শিক্ষক। ইজ টকিং, টকিং মানে কি কথা বলা, টকিং মানে কথা বলা। টু দ্য ক্লাস, ক্লাস মানে কি শ্রেণীকক্ষ বা শ্রেণী কক্ষ। ইজ টকিং টু দ্য ক্লাস অ্যাবাউট ফুড, কি নিয়ে কথা বলছে, খাদ্য নিয়ে কথা বলছে। তাহলে মিসেস রেহেনা দ্য ইংলিশ টিচার, একজন ইংরেজি শিক্ষক, ইজ টকিং টু দ্য ক্লাস, ক্লাসে কথা বলছে অ্যাবাউট ফুড, কি নিয়ে, খাদ্য নিয়ে। এখন একটা মজার বিষয়, এই যে একটা সেন্টেন্স দেখছো, এই সেন্টেন্সে এই যে দুইটা কমার ভিতরে একটা অংশ আছে, এটা গ্রামারের ভাষায় একটা অংশ বলে। যেমন গ্রামারে পড়াইছিলাম তোমাদেরকে, নাউন পড়ছো, প্রোনাউন পড়ছো, অ্যাডজেক্টিভ পড়ছো, পার্টসিপেসিস পড়ছো, ভার্ব পড়ছো, হোয়াট এভার যাই পড়ছো, এই যে দুইটা কমার ভিতরে এই যে অংশটা আছে, এই অংশটা গ্রামের ভাষায় একটা কথা বলে। বলো তো কেউ কি জানো গ্রামের ভাষায় এটাকে কি বলে? ইনবক্সে লেখো তো, এটাকে গ্রামারের ভাষায় কি বলে এই অংশটাকে। রামিসা, শান্ত, মেঘ অনেকে লিখছে। রক্সিয়া ধন্যবাদ, তুমি আনসার করছো। এটাকে গ্রামারের ভাষায় যেটা বলে সেটাকে বলে অ্যাপোজিটিভ। কি বলে? অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ বলতে বোঝায় কোন বাক্যের অতিরিক্ত অংশ। কি বলে? কোন বাক্যের অতিরিক্ত অংশ, কোন বাক্যের অতিরিক্ত অংশ। ভালো করে খেয়াল রাখো, অ্যাপোজিটিভ বলতে বোঝায় কোন বাক্যের অতিরিক্ত অংশ, তা ওই সেন্টেন্সে থাকলে হবে, না থাকলেও হবে। যেমন তোমাদের যদি একটা সেন্টেন্স বলি, আমি লিখলাম নজরুল, তারপর কমা দিলাম, দিয়ে লিখলাম আওয়ার ন্যাশনাল পোয়েট, কমা দিলাম এখানে। আবার পরে তার পাশে লিখলাম ওয়াজ born in 1899। তাহলে একটু ভালো করে এটা দেখো, এখানে কি বলা হয়েছে, নজরুল আওয়ার ন্যাশনাল পোয়েট ওয়াজ বর্ন ইন 1899। এই যে নজরুল, এইটা হচ্ছে আমার সেন্টেন্সের সাবজেক্ট। আর এই সাবজেক্টকে নিয়ে যে অতিরিক্ত কথাটা বলছে আওয়ার ন্যাশনাল পোয়েট, সেটা কি আছে, দুইটা কমার ভিতরে আছে। তার মানে তুমি আজকের থেকে খেয়াল রাখবা, কোন সেন্টেন্সের সাবজেক্টকে নিয়ে যদি কেউ অতিরিক্ত অর্থ বয় এবং সেটা দুইটা কমার ভিতরে থাকে, তাহলে সেই অংশটাকে তুমি কি বলবা, অ্যাপোজিটিভ বলবা। এখন তোমাদের মনে কোশ্চেন জাগতে পারে, অ্যাপোজিটিভ কেন ব্যবহার করা হয়? অ্যাপোজিটিভ এই কারণে ব্যবহার করা হয় একটা সেন্টেন্সকে সুন্দর করার জন্য। তাহলে তোমার সেন্টেন্সটা কি হবে, দেখতে অনেক সুন্দর হবে। অনেকে বিভিন্ন ওয়ার্ড লিখে, সিম্পল সেন্টেন্স লিখে, তুমি যদি সেন্টেন্সটাকে ওয়ার্ডটা সুন্দর করে লিখতে চাও তাহলে অনেক কিছু ব্যবহার করতে হবে। সেই জন্য কোন সেন্টেন্সে অ্যাপোজিটিভ ব্যবহার করলে তোমার লেখার মানটা অনেক স্ট্যান্ডার্ড হয়। তার মানে বোঝাতে পারলাম? তোমরা অ্যাপোজিটিভ কি বুঝতে পারছো? যদি বুঝে থাকো ওয়াই লিখবা, না বুঝলে এন লিখবা। আমি আবার বোঝাবো অ্যাপোজিটিভ কি। রামিসা লিখছে বুঝেছে, ভেরি গুড, ভেরি গুড, সবাই বুঝছো, ভেরি গুড। তাহলে আমরা কি শিখলাম? অ্যাপোজিটিভ হচ্ছে কোন সেন্টেন্সের যদি সাবজেক্ট থাকে, এই সাবজেক্টকে নিয়ে এক্সট্রা কথা বলবে এবং সেগুলো কি থাকবে, দুইটা কমার ভিতরে থাকবে। এখানে একটু খেয়াল করে দেখো, দুইটা কমার ভিতরে আছে। তোমাদের জ্ঞাতার্থে একটা কথা বলি, কোন সেন্টেন্সের অ্যাপোজিটকে যদি তুমি তুলে দাও, তাও ওই সেন্টেন্সের মিনিং ঠিক থাকবে। তুমি তুলে দাও তো ন্যাশনাল পয়েন্ট বাদ দাও, তাই সেন্টেন্স চলবে। দেখো, নজরুল ওয়াজ বর্ন ইন 1899, সেন্টেন্সটা মিলছে। তাহলে সেন্টেন্সে অ্যাপোজিটিভ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সেন্টেন্সটাকে একটু বেশি শক্তপোক্ত করা, যার মাধ্যমে সেন্টেন্স অনেক স্ট্যান্ডার্ড হয়। তাহলে এখন এখানে দেখো,
মিসেস রেহেনা ইজ টকিং টু দ্য ক্লাস অ্যাবাউট ফুড। আমি যদি অ্যাপোজিটিভ তুলে দিই তাও আমার সেন্টেন্সটা মিনিং আসছে, বুঝতে পারছো? তাহলে তুমি আজকের থেকে লেখার সময় কি করবা, অ্যাপোজিটিভ তৈরি করে দিবা। যেমন তোমাদের অনেকেই কি আছে, বন্ধু বান্ধব আছে, তো বন্ধু বান্ধবের কি দিবা, কমা দিবা, দিয়ে লিখবা আওয়ার বেস্ট ফ্রেন্ড, তারপর অন্য কিছু শুরু করে দিবা। তাহলে আওয়ার বেস্ট ফ্রেন্ডটা কি হয়ে গেল, অ্যাপোজিটিভ হয়ে গেল। যেমন উদাহরণ হিসেবে তোমাকে আমি লিখতে পারি এখানে, তোমাদের যেমন অনেকের বেস্ট ফ্রেন্ড হইতে পারে কি রহিম, লিখবা রহিম আওয়ার, আওয়ার অথবা মাই যে কোনো কিছু দিতে পারো, রহিম আওয়ার। অনেকের যদি বেস্ট ফ্রেন্ড হয় তাহলে আওয়ার দিবা, রহিম আওয়ার বেস্ট ফ্রেন্ড, তারপর এখানে দিবা ইজ প্লেইং ক্রিকেট। তুমি একটু চিন্তা করো তো, এই যে সেন্টেন্সের সাবজেক্ট কি রহিম না, তাহলে এই রহিমকে নিয়ে এক্সট্রা কথা কে বলছে, আওয়ার বেস্ট ফ্রেন্ড। এটা কিসের ভিতরে আছে, কমার ভিতরে। তাহলে এই অংশটাকে তুমি বলো অ্যাপোজিটিভ। তাহলে রহিম ইজ প্লেইং ক্রিকেট, রহিম কি খেলছে, ক্রিকেট খেলা খেলছে। তাহলে এই সেন্টেন্সটা তুমি সুন্দর করছো কি, রহিম আওয়ার বেস্ট ফ্রেন্ড। তাহলে এই আওয়ার বেস্ট ফ্রেন্ড অ্যাপোজিটিভ তৈরি করছে। আশা করি বুঝতো। তিনা বুঝছো? আরিকের বেস্ট ফ্রেন্ড কি, মেহরাব, ভেরি গুড। হাসনাত মোমিন, ভেরি গুড। তার মানে অ্যাপোজিটিভ ক্লিয়ার। অ্যাপোজিটিভ একটা সেন্টেন্সে সাবজেক্টকে নিয়ে অতিরিক্ত কথা বলবে, আর কোন সেন্টেন্সে অ্যাপোজিটিভ বাদ চলে গেলেও সেন্টেন্সের মিনিংটা কি থাকবে, ঠিক থাকবে। তাহলে আসো তারপরে, তারপরে বলছে ফুড, ফুড মানে কি, খাদ্য, ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট মানে কি, গুরুত্বপূর্ণ। খাদ্য অনেক গুরুত্বপূর্ণ। কিসের জন্য, ফর মানে জন্য, তাহলে ফর দিছে, তাহলে ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভেরি মানে কি, অনেক। ভেরিটাকে কি বলা হয়, অ্যাডভার্ব বলা হয়। কেন, যা অ্যাডজেক্টিভ কে মডিফাই করে তাকে কি বলা হয়, অ্যাডভার্ব বলা হয়। তাহলে ইম্পর্টেন্ট একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কে মডিফাই করছে, তাহলে ভেরিটা কি হয়ে যাবে, অ্যাডভার্ব। তাহলে ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট, খাদ্য অনেক গুরুত্বপূর্ণ। ফর আওয়ার বডি, আমাদের দেহের জন্য। বডি শব্দের অর্থ কি, দেহ, তাহলে আমাদের দেহের জন্য ফুড অনেক গুরুত্বপূর্ণ। তারপর দেখো শি সেইজ, সে বলল। এখানে ক্যান নটটা সিম্পলি লেখা হয়েছে ক্যান নট, এটাকে অ্যাপোস্ট্রফি দিয়ে নটটাকে এভাবে লেখা হয় ক্যান নট। উই ক্যান নট লিভ, লিভ মানে কি, বাঁচতে পারা, লিভ মানে কি, বাঁচা। তাহলে উই ক্যান নট লিভ, আমরা বাঁচতে পারি না। উইথআউট শব্দের অর্থ কি, উইথআউট শব্দের অর্থ হচ্ছে ছাড়া। উইথআউট শব্দের অর্থ কি, ছাড়া। ইট মানে কি, ইহা, এটা ছাড়া। তাহলে আমরা কি ছাড়া বাঁচতে পারি না, খাদ্য ছাড়া বাঁচতে পারি না। তুমি চিন্তা করো, একজন মানুষ সর্বোচ্চ কতদিন না খেয়ে বাঁচতে থাকবে, কারো কোনো আইডিয়া আছে, লেখো তো। একজন মানুষ সর্বোচ্চ কতদিন না খেয়ে থাকলে বেঁচে থাকতে পারবে, তোমাদের কোনো আইডিয়া আছে কিনা? পার্থিব লিখছে 7 দিন, একজন 21 দিন, এর কোনো কাউন্টডাউন নাই। একজন মানুষ সর্বোচ্চ কতদিন না খেয়ে থাকলে বেঁচতে পারবে না, এটা একজনের ফিজিক্যাল স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে। একজন আছে অনেকে 2-3 দিন না খেয়ে থাকতে পারে, একজন আছে কি 2 ঘন্টা না খাইতে দিলেই সে তার ক্ষুধার মানে জ্বালা শুরু হয়ে যাবে, সে কখন খাবে কখন খাবে চিন্তা করবে। সো এটা চিন্তা করো যে একজন মানুষ যে কতটুকু খাবে না খাবে তার বডি ফিটনেস এবং স্ট্রাকচার বা ফিজিক্যাল স্ট্রাকচার যাই বলো এটার উপর ডিপেন্ড করছে। সো তোমার চিন্তা ভাবনা থাকবে সবসময় একটা পরিপুষ্ট এবং মানে সুস্বাদু খাবার যেটা বলে সেই খাবারটা খাবা। তো দেখো তারপর আমরা শুরু করি। সো ইউ মাস্ট অলওয়েজ, মাস্ট মানে কি, মাস্ট মানে অবশ্যই, অলওয়েজ মানে কি, সর্বদা, মানে যে কাজটা তুমি প্রায় করবা। ইউ মাস্ট অলওয়েজ হ্যাভ গুড ফুড, মানে সবসময় তোমাকে কি খাবার খাইতে হবে, ভালো খাবার। গুড ফুড, গুড মানে কি ভালো, আর ফুড মানে কি খাবার। তাহলে একদম সহজ ভাবে তুমি কি বলতে পারো যে সো ইউ মাস্ট অলওয়েজ হ্যাভ গুড ফুড, তোমাকে অবশ্যই কি করতে হবে, ভালো খাবার খাইতে হবে। এখন অনেকে বলতে পারো এই জায়গায় কেন হ্যাভ নেওয়া হয়েছে, তুমি একটু সিম্পলি চিন্তা করো তো। তুমি প্রায়ই বলো আই হ্যাড মাই ব্রেকফাস্ট, প্রায় বলো না যে ব্রেকফাস্ট করার পরে আই হ্যাড মাই ব্রেকফাস্ট, আমি আর ব্রেকফাস্টটা করে এসেছি, এটা প্রায় লেখো না। তাহলে এই হিসেবে ওখানে ব্রেকফাস্টটা লেখা হয়েছে। এই তো ভেরি গুড, বুঝতে পারছো। অদ্রিতা লিখছে আইসক্রিম ইজ মাই ফেভারিট। আইসক্রিম কি ব্রেকফাস্টে খাচ্ছ, খাচ্ছ না তো। এই যে ব্রেকফাস্টের এখানে তুমি যে গ্রহণ করছো, এই যে হ্যাভ হিসেবে ইউজ করতে পারো, হ্যাড হিসেবে ইউজ করো, সেই হিসেবে আমরা এখানে এটা লিখেছি। তো দেখো হোয়াটস গুড ফুড, হোয়াটস গুড ফুড টিচার আস্ক এ স্টুডেন্ট, একজন স্টুডেন্ট টিচারকে জিজ্ঞাসা করছে, কি জিজ্ঞাসা করছে, হোয়াটস গুড ফুড। তোমরা আমাকে ইনবক্সে লেখো এখানে হোয়াটস আছে, হোয়াটস বলতে কি বোঝানো হয়েছে। ভেরি গুড, অনেকে লিখছো হ্যাড ইজ ইকুয়াল টু ইট, ভেরি গুড, তোমরা অনেকে ইন্টেলিজেন্ট। হ্যাভ এবং হ্যাড অনেক সময় ইটের রিপ্লেস হিসেবে ইউজ করা হয়।
তাহলে এখানে যে হোয়াটস লেখা আছে, হোয়াট আর ইজ ছিল, তাহলে হোয়াট ইজ গুড ফুড, গুড মানে কি ভালো, ফুড মানে কি খাবার, হোয়াট ইজ গুড ফুড টিচার, ভালো খাবার কি, একজন স্টুডেন্ট জিজ্ঞাসা করছে, তাহলে টিচারকে জিজ্ঞেস করতে পারে না যে ভালো খাবার কি, মানে গুড ফুড কি। গুড ফুড মানে ভালো খাবার, মিন্স মানে কি অর্থ, মিন্স মানে কি অর্থ, ভালো খাবার অর্থ হচ্ছে দ্য রাইট কাইন্ড, রাইট কাইন্ড মানে কি, রাইট মানে কি জানি আমরা সঠিক, আর কাইন্ড মানে কি বোঝায়, রাইট মানে কাইন্ড বলতে বোঝায় কত উপাদান বা কত ধারণা, রাইট কাইন্ড, দ্য রাইট কাইন্ড অফ ফুড, মানে তুমি কাইন্ড বলতে বোঝাও কতটুকু বা কত উপাদান, এটা বোঝায়। কাইন্ড মানে কি উপাদান বোঝাচ্ছে এখানে, রাইট কাইন্ড অফ ফুড, ফুড মানে কি খাবার। ফর গুড হেলথ, গুড হেলথ মানে কি, এখন গুড হেলথ মানে কি ভালো স্বাস্থ্য বলতে পারো, আর ডিরেক্টলি যদি বলো তাহলে বলবা সুস্বাস্থ্য, এটা কি বুঝতে পারছো? তার মানে গুড ফুড বলতে বোঝাচ্ছে, গুড ফুড মিন্স দ্য রাইট কাইন্ড, সঠিক উপাদান অফ ফুড ফর গুড হেলথ, তার মানে একজন মানুষের ভালো খাবার দিলে তার স্বাস্থ্যটা ভালো থাকবে, এটা বোঝাচ্ছে। ইট ইজ নিউট্রিয়াস, বলো তো নিউট্রিয়াস শব্দের অর্থ কি, টিচার্স ইনবক্সে লেখো নিউট্রিয়াস শব্দের অর্থ কি। হ্যাঁ, কাইন্ড মানে ধরনও বলতে পারো, উপাদান বলতে পারো, প্রকারভেদ বলতে পারো, খুব ভালো অর্থাৎ উপাদান বলতে পারো, অথবা কি বলতে পারো, ধরন বলতে পারো। বলো নিউট্রিয়াস শব্দের অর্থ কি। ভেরি গুড, জিসান, নেহাল, মিমি, তৌসিফ, জাহিন, মালিহা, ফায়াজ, অনুভা, ভেরি গুড, সকলকে ধন্যবাদ। আমরা জানি নিউট্রিয়াস শব্দের অর্থ কি পুষ্টিকর, যখন ছোট বাচ্চা থাকে সকলে কি পুষ্টিকর খাবার দিতে হয় যেন তারা কি বেড়ে ওঠে, তাহলে ইট ইজ নিউট্রিয়াস, এটা কি পুষ্টিকর। ইট মাস্ট কন্টেন, কন্টেন্ট শব্দের অর্থ কি জানো, কন্টেন্ট শব্দের অর্থ বজায় রাখা, কন্টেন্ট শব্দের অর্থ কি বজায় রাখা, বজায় রাখা বা কোনো ধরন, ইট মাস্ট কন্টেন, এটা অবশ্যই বজায় রাখবে, কি বজায় রাখবে, ন্যাচারাল, ন্যাচারাল শব্দের অর্থ কি, ন্যাচারাল শব্দের অর্থ হচ্ছে প্রাকৃতিক, আর সাবস্টেন্স শব্দের অর্থ হচ্ছে উপাদান। তার মানে চিন্তা করো, ভালো খাবার হইতে হলে সবসময় কি হইতে হবে, ন্যাচারাল সাবস্টেন্স, মানে প্রাকৃতিক উপাদানে খাবার হইতে হবে, মানে এমন খাবার হবে না যেগুলো বিভিন্ন রাসায়নিক বলে, যেটাকে বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ফুড, সেই খাবারগুলো দেওয়া যাবে না, সবসময় ন্যাচারাল খাবার খাইতে হবে। কিন্তু ইদানিং দেখা দিয়েছে কি ভেজাল দেখা দিচ্ছে, অনেক খাবারে অনেক কিছু দেখা যায়, বিভিন্ন ফলমূল থেকে সবকিছুতেই খাবারে দেখা যায় কি ন্যাচারাল সাবস্টেন্স থাকে না, কি থাকে আর্টিফিশিয়াল সাবস্টেন্স। তাহলে আমাদের যদি গুড ফুড হইতে হয় তাহলে গুড ফুডে কি থাকা লাগবে, সবসময় ন্যাচারাল সাবস্টেন্স থাকা লাগবে। তুমি পুকুর থেকে যে মাছটা ধরো খাবা, এই মাছে কোনো রকমের কোনো অন্য কোনো কিছু দেয়া যাবে না। এখন তো ইদানিং দেখা যায় 3 মাসে সেই মাছটা অনেক মোটা এবং অনেক বড় হয়ে যায়, তাহলে এই খাবারটা তোমার জন্য গ্রহণযোগ্য না। তুমি যে মুরগিটা খাবা, যে ব্রয়লার মুরগি বলো, লেয়ার মুরগি বলো, এগুলো কি করা হয় 2 মাস বা 3 মাসে এমন ধরনের খাবার খাওয়ানো হয় যাতে অনেক মোটা হয়, অনেক ওজন হয়ে যায়, তাহলে এই খাবারটা কি তোমার জন্য ভালো, তাহলে এটা তোমার জন্য ন্যাচারাল সাবস্টেন্স না, তোমার জন্য এটা আর্টিফিশিয়াল সাবস্টেন্স। তাহলে তোমাকে এমন খাবার খাইতে হবে সেটা কি হইতে হবে, ন্যাচারাল সাবস্টেন্স। কাউসার আহমেদ, ভেরি গুড, রামিসা বুঝছে। তারপরে আসো, দ্যাট আওয়ার বডি, যেন আমাদের দেহটা, নিডস মানে কি প্রয়োজন, নিড শব্দের অর্থ হচ্ছে প্রয়োজন। টু গ্রো, গ্রো শব্দের অর্থ কি জানো, গ্রো শব্দের অর্থ হচ্ছে বেড়ে ওঠা, বেড়ে ওঠা। গ্রো শব্দের অর্থ হচ্ছে বেড়ে ওঠা, টু গ্রো যেন বেড়ে উঠতে পারে। প্রপারলি, প্রপারলি শব্দের অর্থ হচ্ছে সঠিকভাবে, মানে এমন কিছু হয় না যেন তোমারটা ভিতরে নরম উপরে কাঁচা, এমন বিষয় না, তোমার দেহটা যেন সুস্থ স্বাভাবিকভাবে কি বেড়ে ওঠে, মানে তোমার দেহটা যেন আর কি পুষ্টিকর সতেজ এমন দেখায় এটা। অ্যান্ড স্টে হেলথি, স্টে মানে কি, স্টে মানে বজায় রাখা, স্টে মানে কি বজায় রাখা, আর হেলথি মানে কি স্বাস্থ্যবান। তাহলে এই লাইনটা দ্বারা তুমি কি বুঝছো, বুঝছে ইট মাস্ট কন্টেন, এই খাবারটা কি থাকা লাগবে, ন্যাচারাল সাবস্টেন্স, প্রাকৃতিক উপাদানে ভরপুর থাকবে, যেন আমাদের দেহ পাই টু গ্রো, বৃদ্ধি হতে থাকে, মানে বড় হতে থাকে, প্রপারলি সঠিকভাবে বড় হয়, এন্ড স্টে হেলথ, এবং আমরা কি থাকি স্বাস্থ্যবান থাকি। অনেক সময় দেখেন না বাজার থেকে তুমি এমন খাবার গ্রহণ করলে, ওই মাছ, বিশেষ করে আমাদের বাজারে বিশেষ করে এখন ব্রয়লার মুরগি, তেলাপিয়া মাছ, এই ধরনের খাবার যখনই কিনবে তখন একটু খেয়াল করে কিনবে, দেখবে ওই খাবারগুলো বেশিরভাগই কি ন্যাচারাল সাবস্টেন্স না, এটা অনেক বেশি মুনাফা অর্জনের জন্য যারা বিক্রি করছে খাবারগুলোতে বিভিন্ন ভেজাল বা অনৈতিক উপায়ে মানে বড় করছে, এর কারণে আমাদের দেখা যায় কি স্বাস্থ্যটা ওইভাবে ভালো দিকে যায় না, আমরা অসুস্থ হয়ে পড়ি।
তারপর দেখো, বাট রিমেম্বার মনে রাখবে বা স্মরণ রাখবে। রিমেম্বার মানে কি? মনে রাখা। রিমেম্বার মানে মনে রাখা। ইউ মাস্ট নট ইট টু মাচ। টু মানে কি? আরো। টু মানে কি? আরো। টু শব্দের অর্থ দিকে, আর টি ডাবল ও টু শব্দের অর্থ টু। টু মানে কি? আরো অথবা বেশি। টু শব্দের অর্থ কি? আরো অথবা বেশি। ইউ মাস্ট নট ইট টু মাচ মানে অনেক বেশি খাবা না। দো শব্দের অর্থ হচ্ছে যদিও। দো শব্দের অর্থ কি? যদিও। অর্থাৎ তোমার একটা খাবার অনেক ভালো লেগেছে, তুমি ওই খাবারটা যেন তোমার প্রয়োজনের তুলনায় অনেক খাবা না। ধরো তোমার কাচ্চি বিরিয়ানি খাইতে অনেক ভালো লাগছে, এখন কাচ্চি বিরিয়ানির যে প্যাকেটটা আছে ওই প্যাকেটটা তুমি একটা পরিপূর্ণভাবে খেয়ে ফেলেছো। এখন পরবর্তী যদি আবার একটা বা দুইটা খাইতে যাও তখন তো তুমি পারবে না, তখন দেখা গেল হয় তুমি বমি করে ফেলবে, না খাবারটা তোমার ডাইজেশন সিস্টেমের সাথে ম্যাচ করবে না। তাহলে তুমি বলতে পারো যে খাবার তোমার প্রয়োজন বা যে খাবার তোমার অনেক ভালো লাগে সেই খাবারটা তোমার যতটুকু দরকার ততটুকু খাবে। বলছে ইউ মাস্ট নট ইট টু মাচ, তুমি অনেক বেশি খাবা না। দো যদিও দ্য ফুড ইজ গুড, যে খাবারটা অনেক ভালো, তার মানে ভালো হইলেই অনেক খাওয়া যাবে না, যতটুকু প্রয়োজন ততটুকু খাইতে হবে। তারপরে আসো ইটিং। ইটিং মানে কি? খাবার খাওয়া। ইটিং টু মাচ মানে কোনো খাবার বেশি খাওয়া। ইজ ব্যাড। ব্যাড মানে কি? মন্দ অথবা কি? খারাপ। কিসের জন্য খারাপ? হেলথ। হেলথ মানে কি? স্বাস্থ্যের জন্য খারাপ। তার মানে এখানেই আমাদের বুঝতে পারছি ইটিং টু মাচ মানে বেশি খাবার খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য খারাপ অথবা মন্দ। ইউ হ্যাভ টু। হ্যাভ টু শব্দের অর্থ কি? করতেই হবে মানে মাস্ট। তারপর আজকের থেকে তোমরা একটা জিনিস খেয়াল করবা, যে স্থানে মাস্ট ইউজ করা যায় সেই স্থানে একটা অক্সিলারি ভার্ব হিসেবে মডেল অক্সিলারি হ্যাভ টু ইউজ করা যায়। তাহলে ইউ হ্যাভ টু তোমাকে কি করতেই হবে, এমন মানে হ্যাভ টুর অর্থ হচ্ছে করতেই হবে এমন অর্থ প্রদান করে। ইউ হ্যাভ টু ইট মানে তোমাকে খেতেই হবে। কি খাইতে হবে? অনলি এ সার্টেইন অ্যামাউন্ট। সার্টেইন শব্দের অর্থ কি? নির্দিষ্ট। সার্টেইন শব্দের অর্থ কি? নির্দিষ্ট। অ্যামাউন্ট মানে কি? পরিমাণ। তার মানে এই লাইনটা দ্বারা বোঝাচ্ছে আমাকে ইউ হ্যাভ টু ইট তোমাকে খেতেই হবে অনলি এ সার্টেন অ্যামাউন্ট, নির্দিষ্ট পরিমাণ খাবার। অনলি সার্টেন অ্যামাউন্ট অফ ফুড, তার মানে তোমাকে একটু নির্দিষ্ট পরিমাণ খাবার খাইতে হবে। না অনেক বেশি খাইতে হবে, বেশি খেলে শরীর খারাপ করবে, না অনেক অল্প খাওয়া যাবে, অল্প খাইলে কি হবে? তোমার ভিতরে যতটুকু এনার্জি দরকার, তোমার ভিতরে যতটুকু ভিটামিন দরকার তুমি সেটা পাবা না। তহিদ ক্লাস করো ঠান্ডা মাথায়। তাহলে দ্যাট ইউর বডি নিডস, যতটুকু তোমার প্রয়োজন হয়। সো উই ডু নট নিড, তার মানে নিড শব্দের অর্থ কি? প্রয়োজন। সো উই ডু নট নিড আমাদের প্রয়োজন নেই দ্য সেম কাইন্ড। সেম মানে কি? একই। সেম শব্দের অর্থ কি? একই। কাইন্ড মানে কি? প্রকার। অফ ফুড ইন দ্য সেম কোয়ান্টিটি। কোয়ান্টিটি শব্দের অর্থ কি? পরিমাণ। তার মানে এমন হইতে পারে খাদ্য তোমার যেটা ভালো লাগছে তুমি ওই খাবারটাই অনেক খাইতে পারবে না, কারণ তোমার দেহের একটা নির্দিষ্ট পরিমাণ আছে। পরিমাণটা কি? সব খাবারে তোমরা সব ধরনের এনার্জি পাই না। যেমন তুমি বাংলা বইয়ের ভিতরে কি ইংরেজি পাবা? ইংরেজি বইয়ের ভিতরে কি বাংলা পাবা? গণিত বইয়ের ভিতরে কি গণিত পাবা? গণিত বাদে অন্য কিছু পাবা? তো সিমিলারলি বিভিন্ন ধরনের খাবারে বিভিন্ন ধরনের শক্তি গুণ বা পুষ্টি গুণ এই সমস্ত কিছু পাওয়া যায়। সো তোমার দেহের জন্য সব ধরনের খাবার প্রয়োজন। তার মানে আমি এটা বলতে পারবো না আমার ভাত ভালো লাগে আমি শুধুমাত্র ভাত খেলেই হবে। আমার ভাত খাইতে হবে, আমার ওয়াটার খাইতে হবে, আমাকে প্রোটিন খাইতে হবে, কার্বোহাইড্রেট তো বললাম, তারপরে মিনারেল খাইতে হবে। মানে খাদ্যের যে 6টা উপাদান শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ, পানি, এই 6টা উপাদান আমাকে খাইতে হবে। তাহলে ইটিং টু মাচ ইজ ব্যাড ফর হেলথ মানে বেশি পরিমাণে খাওয়া আমার জন্য খারাপ বা মন্দ। ইউ হ্যাভ টু ইট অনলি সার্টেন অ্যামাউন্ট অফ ফুড দ্যাট ইউর বডি নিডস, তার মানে তোমাকে যতটুকু প্রয়োজন ততটুকুই খাইতে হবে। অর্থাৎ কোনো একটা ভালো লাগলে সেই খাবারটা অনেক বেশি খাওয়া যাবে না। সো উই ডু নট নিড দ্য সেম কাইন্ড অফ ফুড ইন দ্য সেম কোয়ান্টিটি, তার মানে যতটুকু প্রয়োজন ততটুকু খাইতে হবে। ইট ডিপেন্ডস। ডিপেন্ড শব্দের অর্থ কি? নির্ভর করা। ইট ডিপেন্ডস এটা নির্ভর করে অন ইউর গ্রোথ। গ্রোথ মানে কি? তোমার যে উৎপাদন বৃদ্ধি হচ্ছে সেটা। গ্রোথ মানে কি? বৃদ্ধি। অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার মানে শারীরিক কাঠামো। এই লাইনটা দ্বারা বোঝাচ্ছে আমাদের এই সমাজে এক এক শ্রেণীর মানুষ আছে, কারো ওয়েট 40 কেজি, কারো ওয়েট 50 কেজি, কারো ওয়েট 60 কেজি, কারো ওয়েট কি 70-80 কেজি। তো প্রত্যেকেই মনে করো আর এক প্লেট ভাত খায় না, তার স্ট্রাকচার অনুপাতে ভাত খাই।
অর্থাৎ কারোর দরকার 1 প্লেট, কারোর প্লেট দরকার কি 2 প্লেট। যার মনে করো ওজন 80 কেজি, তার অবশ্যই কি একটু বেশি পরিমাণ ভালো খাবার দরকার বা বেশি দরকার। আবার যার ওয়েট একটু কম, তার একটু কম খাবার দরকার, মানে কম প্লেটের খাবার। তার মানে এইটা দ্বারা বোঝাচ্ছে ইট ডিপেন্ডস, এটা নির্ভর করে অন ইউর গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার। তার মানে আমরা এই প্যাসেজটা পড়ে এটা বুঝলাম, গুড ফুড বলতে বোঝায় সেই সমস্ত খাবার যে খাবারটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, এবং সেই খাবারটা হইতে হবে কি প্রাকৃতিক। এবং যে খাবারটা আমাদের খুব ভালো লাগে সেই খাবারটাই শুধুমাত্র খাওয়া যাবে না, সেই খাবারটাই খাইতে হবে যে খাবারটাই আমাদের খাদ্যের যে 6টা উপাদান, সেই 6টা উপাদানই আছে। যেমন আমাদের ভাত খাইতে হবে, মাছ মাংস খাইতে হবে, ডিম খাইতে হবে, দুধ খাইতে হবে, ফল খাইতে হবে, এবং নির্দিষ্ট জল বা পানি খাইতে হবে। তার মানে খাদ্যের 6টা উপাদান আমার কি পরিপূর্ণ করতে হবে। নাজিফ, হারভেস্ট শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুকে মানে মাড়াই করা, এটা। রাফি, থ্যাংক ইউ। রাফি লিখছে আপনার ক্লাস অনেক পছন্দ হয়, ভেরি গুড। রামিসা, না। আচ্ছা দেখো, তাহলে আমরা প্যাসেজটা পড়লাম। এই প্যাসেজের উপর থেকে আমাদের পরীক্ষায় যে জিনিসগুলো আসবে আমরা একটু দেখবো। তার আগে তোমরা একটা কাজ করবা, এই যে ভোকাবুলারি গুলো, এই ভোকাবুলারি গুলো একটু ভালো করে পড়বা। ইম্পর্টেন্ট একটা অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ ইম্পর্টেন্ট শব্দ তো গুরুত্বপূর্ণ, তারপর ইম্পর্টেন্ট যে সিনোনিম আছে, সিগনিফিকেন্ট, এই ওয়ার্ডগুলো একটু পড়বা। তাহলে হবে কি, তোমার লেখাপড়ার মানটা অনেক বৃদ্ধি হবে। কারণ আজকের পরে তুমি শুধুমাত্র তার ক্লাস 8-এ থাকবা না, 9-এ থাকবা, 10-এ থাকবা, ইন জেনারেল তুমি এরপরে কি কলেজ উঠবা, তারপরে কি বিভিন্ন অ্যাডমিশন টেস্ট দিবা, সে ঢাকা ইউনিভার্সিটি হোক, বুয়েট হোক, মেডিকেল হোক। তখন এই জিনিসগুলো যদি তুমি এখন থেকেই পড়ো, তাহলে তোমার জিনিসটা কি মাথার ভিতর গেঁথে যাবে। সো এখন থেকেই পাইপলাইনটা ক্রিয়েট করো, যে আজকে যদি আমি পড়ি, ইন ফিউচার ভবিষ্যতে এটা আমার কাজে লাগবে। এইটা হচ্ছে তোমার মেইন জিনিস। ওই যে বলে না, ইনভেস্ট অন ইউর ব্যাংক, এটা হচ্ছে তোমার ইনভেস্টর। তুমি আজকে যত ভূগোলে শিখবা, ইংরেজি তুমি বসবা এইগুলো থেকে। সাদমান, থ্যাংক ইউ। রায়ান লিখছে শাকসবজি ভালো লাগে না। শাকসবজি ভালো লাগে না, তাহলে অন্য খাবার খাবা। দেখো, তারপরে আমরা আসি ইউনিট টু লিসন ওয়ানে, আমাদের কটা এমসিকিউ আছে, সেগুলো সলভ করি। তোমরা আনসার করবা ঝটপট। মিসেস রেহেনা ইজ অ্যান্ড ড্যাশ টিচার, কিসের টিচার ছিল? জনাব রেহেনা, বলো তো। সাদমান, আনসার করো, এমসিকিউর আনসার। রামিসা লিখছে, ইরা লিখছে, তাসনিম, ইয়াসিন, নাফিজ, মুন, নূর, সিয়াম, শরৎ, মিমি, মারুফ, হাফিজা, ভাষা, দেবী, আতিকা, সাফরি। আচ্ছা, এই ক্লাসটা আমরা পড়ার সময় প্রথমে কি করছিলাম, কনভারসেশন ছিল স্টুডেন্ট এবং ইংলিশ টিচারে। ইংলিশ টিচার নাম কি? জনাব রেহেনা। মিসেস রেহেনা কে ছিল? একজন ইংলিশের টিচার। তাহলে আনসারটা হচ্ছে 4 নম্বর। তারপরে আসো, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ সিনোনিম। সিনোনিম শব্দের অর্থ কি? সিনোনিম শব্দের অর্থ সমার্থক। হুইচ অফ দ্য ফলোইং ইজ আ সিনোনিম ফর দ্য ওয়ার্ড নিউট্রিয়াস। নিউট্রিয়াস শব্দের অর্থ কি আজকে আমরা শিখেছিলাম। নিউট্রিয়াস শব্দের অর্থ পুষ্টিকর, মানে যে খাবারটা খেলে আমাদের ক্ষুধা তো নিবারণ হবেই, ক্ষুধার পরে আমাদের শরীর এক ধরনের ভিটামিন পুশ করবে, যেটার মাধ্যমে শরীরের মধ্যে উৎপাদন কি, শরীরটা কি বৃদ্ধি হবে এবং শরীরটা কি ভালো থাকবে। তাহলে নিউট্রিয়াস শব্দে পুষ্টিকর। নিচের কোন শব্দটি নিউট্রিয়াস শব্দটির সাথে সিনোনিম? আমরা জানি হার্মফুল মানে কি ক্ষতিকর, এক্সপেন্সিভ মানে কি ব্যয়বহুল, ফ্লেভারলেস মানে ওটার প্রতি আমার কি আগ্রহ নেই, আর নার্সিং শব্দের অর্থ হচ্ছে কি পুষ্টিকর। তাহলে আনসারটা হচ্ছে 2 নম্বর। তোমরা অনেকেই আনসার করছো, ইরফান, সোয়েব, আরদিক। নার্সিং শব্দের অর্থ পুষ্টিকর। ধ্রুব, হাসনাত, জান্নাত, লামিয়া, অনুপম, সামির, রামিসা, ভেরি গুড। তাহলে এগুলো আমরা বুঝলাম। তারপরে দেখো 3 নম্বরে আছে কি, দেখছে গুড ফুড মানে ভালো খাবার বলতে কি বোঝায়? গুড ফুড মিন্স ড্যাশ ফুড, মানে ভালো খাবার মানে কি? ভালো খাবার মানে কমন ফুড না, কস্টলি খাবার তাও না, চিপ ফুড তাও না, রাইট কাইন্ড অফ। মানে ভালো খাবার বলতে ওই খাবারকেই বোঝায় যে খাবারের সঠিক পরিমাণ বা সঠিক গুণগত মান আছে। তার মানে আমরা বলতে পারি রাইট কাইন্ড অফ। হাবিবা, আদ্রি, রৌনাক, সিফাত, দিব্য, আরাফ, মৃদুলা, অনিলা, আতিকা, তানভীর। ভেরি গুড, আনসার হয়ে গেছে অলরেডি। সি, ডি নম্বরের জন্য প্রিপারেশন নাও। হোয়াট ডাজ মিস রেহেনা সে অ্যাবাউট ইটিং টু মাচ ফুড, মানে বেশি পরিমাণে যদি খাবার খাও তাহলে কি হইতে পারে? ঝটপট উত্তর করো ডি নম্বরের। ডি নম্বর উত্তর করো, ডি নম্বর।
ধ্রুব, অর্থী, আয়শা, পারসা, আদনান, তানহা, থ্যাংক ইউ, সব আনসার করছো। মালিহা, ভেরি গুড। রোজা, ইসমাত, রামিসা, মিনহাজ, প্রিয়ন্তী, সায়ান, অমি, ইফাদ, একটু ঠিক করো। আলভি, নাবিল, রাফি, নাফিজ, নাভিয়া, হাবিবা, রামিসা, আবাসা, জায়েবুল, হাবিবা, আলভি, কাইব বিন আজাদ, নুসাইবা, ভূমি, লামিয়া, অদ্রিত, আদ্রিক, আফরিন, ইয়াসিন, আরিক, মাহাদি, তানভীর, অনেকে আনসার করছো। আমরা কি শিখেছি? আমরা শিখেছি একজন মানুষ যদি অনেক বেশি খাবার খেয়ে ফেলে তাহলে কি সেটা তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে ওভার ইটিং ইজ হার্মফুল টু হেলথ। হার্মফুল শব্দের অর্থ কি? হার্মফুল শব্দের অর্থ হচ্ছে ক্ষতিকর। তারপর আসো ই নম্বরে। ই নম্বরে কি? উই ইট সার্টেন, মানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, মানে সার্টেন মানে নির্দিষ্ট অ্যামাউন্ট মানে পরিমাণ। উই ইট সার্টেন অ্যামাউন্ট অফ ফুড, আমরা নির্দিষ্ট পরিমাণ খাবার খাবো। দ্যাট, যার মাধ্যমে কি হবে বলো তো? দ্যাট আর কস্টলি, দ্যাট আর অ্যাভেলেবল, দ্যাট আর চিপ, দ্যাট আর বডি নিডস। আনসার করো। আদ্রিক, আরিক, কাউসার, আয়েশা, আফরিন, লামিয়া, আরিশা, শরণ, তাওকি, সৌরত, রক্তিম। ভেরি গুড। আনসার হবে কি সেটা লিখছে ওরা। শিমু, মিনহাজ, শোভন, সাবা, আতিকা, অদ্রিত, তিনা, অমি, তৌসিফ, নাজিব, নেহাল, জান্নাত, মৃদুলা, তাসনুবা, হাবিবা, শায়ান, অনুভব, মুগ্ধ, অনুভব, তানভীর, ফারহান, সাজিদ, ওয়াসিক, নাফিজ, অর্পা, অমরিন, শরীফ, রামিসা, জান্নাত, জারিফ, সামিম, আলভি, সুলাইমান, ধ্রুব, তানা, ইভন, নুসরাত, জারিফ, ফায়াজ, তানভীর, তানজিলা। তোমাদেরকে ধন্যবাদ, তোমরা উত্তরটা করতে পেরেছো। বলছে উই এট সার্টেন অ্যামাউন্ট, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আমরা খাবার খাবো যেটা আমাদের শরীরের প্রয়োজন। তাহলে উত্তরটা হচ্ছে 2 নাম্বার। তাহলে এইভাবে তোমরা এমসিকিউ উত্তরগুলো করবা। মনে রাখো এই প্যাসেজটা অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে। তোমাদের বিভিন্ন যে ক্লাস টেস্ট হবে স্কুলে, সেই পরীক্ষাগুলোতে এই প্যাসেজটা অনেক ইম্পর্টেন্ট। সো এই প্যাসেজটা আমরা সুন্দর করে পড়েছি, প্যাসেজের সিনোনিম গুলো মানে ওয়ার্ড মিনিং গুলো ভালো করে পড়েছি, তারপরে কি এমসিকিউ গুলো পড়লাম। এরপরে কি আছে দেখো, এরপরে আমাদের কোশ্চেন আনসার আছে। কোশ্চেন গুলোকে পড়তে হবে, তারপর আনসার করতে হবে। যারা উত্তর লিখছো সবাইকে ধন্যবাদ। তো এখন দেখো এই কোশ্চেন গুলো একটু পড়ো। বলছে হোয়াট ইজ মিস রেহেনা টকিং অ্যাবাউট? মিস রেহেনা কি নিয়ে কথা বলেছিল? কি নিয়ে কথা বলেছে আজকে আমরা তো পড়লাম। মিসেস রেহেনা ইজ টকিং অ্যাবাউট ফুড। তিনি কি নিয়ে কথা বলেছিল? তিনি খাদ্য নিয়ে কথা বলেছিল। তিনি খাদ্য নিয়ে কথা বলে, কেউ যদি এখানে অ্যাবাউট গুড ফুড লেখো তাও আনসারটা হবে, কারণ তিনি শুধু খাদ্য নিয়ে কথা বলেনি, তিনি ভালো খাদ্য নিয়ে কথাও বলেছে। তার মানে আমরা লিখতে পারি গুড ফুড। তাহলে মিসেস রেহেনা ইজ টকিং অ্যাবাউট ফুড অথবা গুড ফুড। সায়েম, রামিসা, কুইজ আছে। জাবির, দেখো, হ্যাঁ মেসেজ দেখা যায়। তাওসিফ, জান্নাত, ভেরি গুড। তারপর দেখো হোয়াই, কেন, ডু উই ইট ফুড, আমরা কেন খাবার খাই? একটু আগে শিখাইছি একজন মানুষ যদি খাবার না খায় তাহলে সে বেঁচে থাকতে পারবে না। একজন মানুষ যদি খাবার না খায় সে বেড়ে উঠতে পারবে না। অর্থাৎ তোমাকে যদি খাবার না দেওয়া হয় কয়েকদিন, তুমি দুর্বল হয়ে যাবা। এইভাবে খুব কিছুদিন, 4-5 দিন বেঁচে থাকবা। তারপর আস্তে আস্তে তোমার ব্রেন কাজ করবে না, হাত পা কাজ করবে না। তারপর একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পরে যে দেখা যাবে কি তুমি মারা যাবা, মানে যদি কোনো কিছু না খেয়ে থাকো। একজন মানুষ তো আর সর্বদা না খেয়ে বেঁচে থাকতে পারে না। তাহলে আমরা কেন খাবার খাই? আমরা খাবার খাই কিসের জন্য? দেখো, ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি। ফুড আমাদের দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ। উই ক্যান নট লিভ উইদাউট, আমরা খাবার ছাড়া বাঁচতে পারি না। সো ইট ফুড। তাহলে এই লাইনটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট, বিকজ উই ক্যান নট লিভ উইদাউট ইট, অর্থাৎ খাবার ছাড়া আমরা বেঁচে থাকতে পারি না। এই কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট। পরীক্ষায় যদি কোশ্চেন আসে এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষা আসবে, আর তুমি যদি এখনই জানতে পারো তাহলে কিন্তু ফুল মার্কস পাবা। 3 নম্বর আসো, হোয়াট ইজ মিন্ট বাই নিউট্রিয়াস ফুড। তুমি একটু আগেই শিখলে নিউট্রিয়াস শব্দের অর্থ কি? পুষ্টিকর। কারণ তোমাকে যদি জিজ্ঞেস করে বলো তো পুষ্টিকর খাবার কি, বাংলাতে যদি জিজ্ঞেস করে পুষ্টিকর খাবার কি, পুষ্টিকর খাবার আছে সেই খাবার যেই খাবারের ভিতরে ভিটামিন আছে। সহজ বাংলায় যদি বলা হয় পুষ্টিকর খাবার আছে সেই খাবার যেই খাবার আছে ভালো খাবার, এবং সেই খাবারের ভিতরে কি আছে? ভিটামিন আছে। হ্যাঁ রায়ান, আজকে আমরা কুইজের সময় অনেক সময় দিব, টাইম দিব পড়ার, তারপরে কুইজ দিব, যেন লিডার বোর্ডে সকলের নাম আসতে পারে। সামিয়া, আজকে কুইজ অনেকগুলো আছে, 9টা আছে কুইজ। তাহলে 3 নম্বর আনসারটা কি হবে? ফুড ইজ নিউট্রিয়াস হোয়েন দ্য ফুড কন্টেন্স ন্যাচারাল সাবস্টেন্স। সেই সমস্ত খাবারগুলোকে তুমি পুষ্টিকর খাবার বলবা। সেই সমস্ত খাবারকে তুমি কি বলবা? পুষ্টিকর খাবার। যে খাবারগুলোতে কি আছে? ন্যাচারাল সাবস্টেন্স আছে, মানে প্রাকৃতিক উপাদান আছে। এবং দ্যাট আওয়ার বডি, যেটা আমাদের দেহ নিডস, মানে যেটা আমাদের দেহের কি প্রয়োজন, টু গ্রো প্রপারলি
অ্যান্ড স্টে হেলদি, অর্থাৎ আমরা যদি চাই স্বাস্থ্যবান হতে এবং আমরা যদি চাই আমরা ভালোভাবে বেড়ে উঠবো, তাহলে এর জন্য আমাদের দরকার প্রাকৃতিক উপাদান, আর সেই প্রাকৃতিক উপাদানকেই বলে পুষ্টিকর খাবার। তাহলে বুঝাতে পারলাম? তাহলে নিউট্রিয়াস হচ্ছে এক ধরনের প্রাকৃতিক উপাদানের খাবার, যে প্রাকৃতিক উপাদানের খাবার খেলে আমাদের দেহটা বড় হবে এবং আমরা সুস্থ থাকতে পারবো। হাবিবা লিখছে উই ইট টু লিভ বাট আই লিভ টু ইট, ভেরি গুড। মাহি থ্যাংক ইউ, মাহি লিখছে আপনার পড়া অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। এটাই হচ্ছে সার্থকতা, যে আমি পড়িয়েই গেলাম, যার পড়াটা খারাপ লাগছে, তখন কি এটা একটা বোরিং ফিল হবে। তার মানে পড়াটা এমন ভাবে পড়তে হবে যেন আমার এই পড়াটা শুধুমাত্র আমার ক্লাসে যেন কাজে না লাগে, এই পড়াটা কাজে এমন ভাবে লাগাতে হবে যেন ওই ক্লাসে ফার্স্ট হইতে হবে, মানে কোনো ওয়ার্ড ভুল করা চলবে না, এইভাবে পড়ালেখা করতে হবে। তোমরা যে এই সময়টা পড়ালেখার পেছনে সময়টা অতিবাহিত করছো, তার মানে অবশ্যই একটা ভালো একটা টাইম দিচ্ছ, তার মানে এই টাইমটা এমন ভাবে কনসেন্ট্রেশনে নাও যেন এই পড়াটা তোমার এখনই যেন পড়াটা হয়ে যায়। যেন এমন করো না এই ভিডিওটা এখন দেখছি আবার পরবর্তীতে ভিডিও দেখবো, এমন করবা না। যখন পড়বা একদম সুস্থ মস্তিষ্কে ভালো ব্রেনে পড়ার মতন পড়বা, মানে এই সময় অন্য কোনো দিকে মনোযোগ দিবা না, শুধুমাত্র পড়ার দিকে মনোযোগ দিবা। আর ডিটারমিনেশন সব রাখতে হবে, আমাকে শুধু স্কুল ফার্স্ট না, আমাকে টোটাল স্কুলের ভিতর ফার্স্ট হতে হবে, ক্লাসে ফার্স্ট না। সাহিল থ্যাংক ইউ। দেখো লিডার বোর্ডে তোমরা সকলে আসবা। তারপর 4 নম্বরটা পড়ো, এ পারসন, আমরা আনসারে চলে এসেছি। 4 নম্বর বলছে হাউ মাচ ফুড ডাজ এ পারসন নিড টু ইট এ ডে। এটা খুবই ভালো একটা কোশ্চেন। বলছে একজন ব্যক্তির একটা নির্দিষ্ট দিনে কতটুকু খাবার খাওয়া দরকার। উত্তরটা দেখো কি হতে পারে। বলছে এ পারসন নিড, একজন ব্যক্তির প্রয়োজন, টু ইট, খাবার খেতে, এ ডে অনলি এ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড দ্যাট হিজ বডি নিডস। সব সহজ বাংলায় বলেছে, বলছে তার দেহ যতটুকু চাই ততটুকুই সে খাবে। তাহলে এখন আমি দেহের ক্যালকুলেশন কিভাবে করব? দেহের এই ক্যালকুলেশন সাধারণত বিএমআই দিয়ে মাপা হয়, বডি মাস ইন্ডেক্স, অর্থাৎ একজন মানুষ কতটুকু খাবার খাবে বা একজন দেহ তার উচ্চতার ওজনের সাথে কতটুকু সামঞ্জস্য, এটা বিএমআই দিয়ে মাপা হয়। আর লাস্টের কোয়েশ্চেনটা হচ্ছে ডাজ এভরিওয়ান নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড, হোয়াই? তোমরা উত্তরটা আমাকে বলো, উত্তরটা এক লাইনে বলবা। এখানে বলছে ডাজ এভরিওয়ান নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড, প্রত্যেকটা মানুষের কি সেম খাবার প্রয়োজন? ইয়েস হলে ইয়েস লিখবা, নো হলে নো লিখবা। ইমরান, ধ্রুব, মাইশা, অর্থি, সিফাত, সাজিম, আরিশা, মাইশা, সাইম, রিমঝিম, নাফিজ, রুসাফি, জাইবুল, মিনা, নিবেদিতা, মিনহাজ, ভূমি, অদ্রিত, রাফি, অভি, সোয়াইব, অর্ক, আদ্রিত, সপ্তর্ষি, আফরা, আদেল, মৌ, প্রীতি, মুবদি, সাফাইরা, মৌনতা, মুগ্ধ, নুসাইবা, দোলা, সৌমবার্তা, লামিয়া। তোমাদেরকে ধন্যবাদ, তোমরা তো একটু আগে শিখলে মানে পার্সন টু পার্সন ভ্যারি করে কে কতটুকু খাবার খাবে। তাহলে এখানে ডিরেক্ট বলবো উত্তরটা কি হবে, দ্য অ্যামাউন্ট অফ ফুড ডিপেন্ডস অন, কি ডিপেন্ড করে, নির্ভর করে, ওয়ান্স গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার। তার মানে একজন ব্যক্তি কিভাবে বড় হচ্ছে এবং তার যে ফিজিক্যাল স্ট্রাকচার কেমন তার উপর ডিপেন্ড করে। সো এভরিওয়ান ডাজ নট নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড, তার মানে প্রত্যেকটা মানুষের, আমি কি বলতে পারি না, প্রত্যেকটা মানুষের সেম খাবার লাগবে। তার মানে ব্যক্তি টু ব্যক্তি ভ্যারি করবে কার কতটুকু খাবার লাগবে। আশা করি বুঝতে পারছো 5টা কোশ্চেনের উত্তর। তারপর দেখো কমপ্লিট দ্য সেন্টেন্স আছে, এইটা তোমাদের SW থাকবে, কে কত সুন্দর করে লিখতে পারবা। এটা হচ্ছে SW1, ভালো করে তোলো। তোমরা তো অনেক সুন্দর করে খাতায় যে লেখাটা লেখো, তোমার হাতে লেখা অনেক সুন্দর, তোমাদের যাদের খাতাগুলো দেখি। তো দেখো এখানে কিভাবে লিখবা, উই শুড ইট গুড ফুড, আমরা খাবারটা কেন খাবো, মানে ভালো খাবার কেন খাবো। এখানটা কমপ্লিট করবা সেন্টেন্স দিয়ে তোমার মনের মতন, সকলের সেন্টেন্স একই রকম হবে এমন কিছু না, তোমার কারেক্ট একটা মিনিং লিখতে হবে। তোমরা তো জানো এখানে টু আছে, তাহলে টু এর পর এখানে ভার্বের বেস ফর্ম বসাবো, V1। উই শুড নট ইট মোর দ্যান, এখানে দেন আছে, তার মানে আরেকটা সেন্টেন্স হবে এখানে। ইটিং টু মাচ ফুড ইজ নট আছে, তার মানে কি লিখতে হবে বুঝতে পারবা। গুড ফুড মিনস, গুড ফুড অর্থ কি, সেই অর্থটা এখানে লিখবা। তো এইভাবে তুমি উত্তরটা সাজিয়ে হোমওয়ার্ক করবা, এটা হোমওয়ার্ক কত 1। তারপরে আসো, ও এখানে উত্তর তো দেয়াই আছে, তাহলে হোমওয়ার্ক করার দরকার নাই, এটা ক্যান্সেল করে দাও, হোমওয়ার্ক এটা লাগবে না। প্রথম ভাবছিলাম এটা হোমওয়ার্ক দিব। তো দেখো এখানে উত্তরটা আমরা দেখি, উই শুড ইট গুড ফুড, আমরা গুড ফুড খাবো, কেন খাবো, টু লিভ ওয়েল, মানে ভালোভাবে বেঁচে থাকার জন্য। অথবা আরো লিখতে পারো টু সারভাইভ, বেঁচে থাকার জন্য, আমরা বেঁচে থাকার জন্য খাবারটা খাবো। অথবা উইথ গুড ফুড টু লিভ, শুধু টু লিভ লিখলেই হবে। এগুলো কিন্তু এই যে তোমাদের বক্স কেটে দেয় না, ওখানে পরীক্ষা আসতে পারে। তারপর দেখো উই শুড নট ইট
মোর দ্যান উই নিড, আমাদের ততটুকুই খাওয়া উচিত যতটুকু আমাদের প্রয়োজন। বলছে ইটিং টু মাচ ফুড, অনেক বেশি খাবার খাওয়া, ইজ নট গুড ফর হেলথ, মানে স্বাস্থ্যের জন্য ভালো নাই। আর গুড ফুড মিনস, গুড ফুড মানেই তো পড়লাম কি নিউট্রিয়াস ফুড। তার উত্তর এখানে কি হইতে পারে দেখো, গুড ফুড মিনস নিউট্রিয়াস ফুড, ইটিং টু মাচ ফুড ইজ নট গুড ফর হেলথ। তারপরে এইভাবে তুমি উত্তরটা করবা। এই তো হোমওয়ার্ক পেয়ে গেছে আমরা। দেখো তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এটা 1 নম্বর। হ্যাঁ, এটা সুন্দর করে লিখবা, আনসার দ্য ফলোইং কোশ্চেন ফ্রম ইউর রিডিং অফ দ্য অ্যাবভ টেক্সট। এতক্ষণ আমরা যে প্যাসেজটা পড়লাম, আমি তো এখানে উত্তর তোমাদের বলে দিলাম, এবং অনেকে আমাকে সাহায্য করছো উত্তর বলার সময়, অনেকে ভালো রেসপন্স করছো। তোমাদের কাজ হবে হোমওয়ার্কটা সাবমিট করার। এখানে 5টা কোশ্চেন আছে, তার মানে ওই 5টা কোশ্চেন, এই 5টা কোশ্চেন তুমি যদি ভালো করে লেখো, তাহলে পরীক্ষায় প্যাসেজ থেকে যায় আসুক তুমি সব পারবা। আর সবসময় চেষ্টা করবা হোমওয়ার্ক করার সময় একা একা উত্তর করতে। অনেকে আছে না বই দেখে উত্তর করে, এটা করবা না। নিজের সময় সবসময় কি থাকবা, অনেস্ট থাকবা। অনেস্ট থাকার অনেক সুবিধা, তুমি জীবনে অনেক দূরে যাইতে পারবে যদি অনেস্ট থাকো। এটা গেল 1 নম্বর। এরপর আসছে 2 নম্বর, এটা হোমওয়ার্ক করবা, এই যে ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ আ সুইটেবল ওয়ার্ড, এটা আর ওইটা। এখন আসো কুইজ। কুইজটা আমরা একটু পরে লঞ্চ করবো, আগে পড়ে নাও, আমি আগে পড়তে দিই, তারপর উত্তর করব। বলছে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ ক্লোজেস্ট ইন মিনিং টু নিউট্রিয়াস আর ইউজড ইন দ্য প্যাসেজ। এই যে নিউট্রিয়াস, এমন একটা এমসিকিউ আমরা পড়ে আসলাম। নিউট্রিয়াস শব্দের অর্থ কি, পুষ্টিকর, মানে যে খাবারের কি আছে, ন্যাচারাল সাবস্টেন্স আছে, মানে প্রাকৃতিক উপাদান আছে, আর যে খাবারটা খাইলে কি হয়, আমাদের শরীরের উৎপাদন বৃদ্ধি ভালো হয় এবং আমরা সুস্থ থাকি। এই নিউট্রিয়াস শব্দটা নিচের কোন 4টা ওয়ার্ডের সাথে মিনিং এর দিক থেকে একই রকম? তো ঝটপট তোমরা আঙুল নিয়ে চলে আসো যে কে তত তাদের আনসারটা দিতে পারো। এটা আমরা এখনই লঞ্চ করব। তো এটা আমরা এন্ড করি। অনেকে কুইজের কারেক্ট আনসার করছো। তুমি জানো নিউট্রিয়াস শব্দতে পুষ্টিকর, তাহলে কি আনসারটা কি হইতে পারে? তার মানে তোমার জন্য কি সেটা অনেক ভালো, তার মানে আনসারটা কি বেনিফিশিয়াল। ইনএডুকেট শব্দের অর্থ কি, মানে পরিমাণ মতো না। এক্সেসিভ মানে কি অনেক বেশি। ইনডাইজেস্টেবল মানে যেটা তোমার খাবারের সাথে কি হজম করে না। তার মানে ইনএডুকেট মানে কি, মানে কম পরিমাণ। এক্সেসিভ মানে অনেক বেশি পরিমাণ। ইনডাইজেস্টেবল শব্দের অর্থ হচ্ছে যেটা তোমার হজম শক্তিতে বাধা করে। আর বেনিফিশিয়াল মানে যেটা তোমার জন্য সুবিধাজনক। তাই নিউট্রিয়াস আর বেনিফিশিয়াল দুইটা অর্থের মিনিং সেম। তার মানে আমরা একটু লিডার বোর্ডে ঘুরে আসি। লিডার বোর্ডে কে কে আছে? লিডার বোর্ড পাবলিশ করি। জাফরি, কনগ্রাচুলেশন। জাফরির পরে নাহিন, মুবদি, মুবিন, নিহাল, রূপকথা, উজায়ের, নাফিজ, অর্ণব এবং নিয়াজ। আর ফার্স্টেস্ট ফিঙ্গার দেখতে চাও না? দেখো ফার্স্টেস্ট ফিঙ্গারও পাবলিশ করে দিই। ফার্স্টেস্ট ফিঙ্গারে কেউ নাই যে ভুল করছে, তার মানে এরাই আছে। আর আমরা একটু গ্রাফ যদি দেখি, এখানে 71%, দ্যাট মিন 514 জনই কারেক্ট আনসার করছো। সো তোমরা একটা জিনিস খেয়াল করবে, এই কুইজে পার্টিসিপেট করতে থাকবা আর হোমওয়ার্কে পার্টিসিপেট করতে থাকবা। প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অনেকে আছে হোমওয়ার্ক দিলে হোমওয়ার্ক করো না। হোমওয়ার্ক অ্যাটলিস্ট 3টাও যদি দিই 2টা করো, এটা হলে তোমার উপকার হবে। অর্থাৎ তোমার এই যে লেখার একটা যে মন মানসিকতা ক্রিয়েট হবে, এই লেখার মন মানসিকতা ক্রিয়েট হলে তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করবা। আর হোমওয়ার্ক যদি আনসারটা ভালোভাবে না করো, পরে দেখা যাবে যে তুমি একদম অলস হয়ে গেছো। আজকে পড়ছি আগামীকাল পড়ছি, এইভাবে করলে পড়ালেখা হয় না। পড়ালেখা করতে হবে আজকের পর আজকে, আগামীকালকের পর আগামীকালকে, তাহলে তুমি দেখবা কি এগিয়ে যাচ্ছ। তো নেক্সট কুইজের জন্য রেডি হও। এই কুইজটা কি সহজ ছিল না? অনেক আচ্ছা, তোমরা অনেকে লিখছো। হ্যাঁ, ব্রেক পরে দিব, সমস্যা নাই। আয়েশা, ভেরি গুড। মোটিভেশন কেন দিই? কারণ তোমাদেরকে তো চাই যে তোমরা ভবিষ্যতে ঢাকা ইউনিভার্সিটি পড়ালেখা করো, বুয়েটে পড়ালেখা করো, মেডিকেলে পড়ালেখা করো। আমরাও যখন পড়ালেখা করছি আমাদের টিচাররা আরো মোটিভেশন দিত। তো এই মোটিভেশনের কারণে আমরা কি অনেক জায়গায় যেতে পেরেছি। তো এই কাজটা তোমরা করবা। ওকে, যখন আমরা ক্লাসে পড়ছি এমন টেন্ডেন্সি ছিল যে একদিন এক টিচার এসে আমাদেরকে বললেন
যে তোমরা শুধুমাত্র ক্লাসে ফার্স্ট নয়, তখন আমাদের টাইমে জেএসসি পরীক্ষা হতো, যে জেএসসি তে সেন্টার ফার্স্ট হইতে হবে। তো সেন্টার ফার্স্ট মানে তো বুঝো কয়েকটা স্কুল মিলে, তো সেন্টার ফার্স্ট হলে তাদের কি অনেক সকলের নামে চিনে। তো এই ধরনের মোটিভেশন তোমাকে ক্রিয়েট করতে হবে যে শুধুমাত্র স্কুলে ফার্স্ট হইতে হবে এমন টেন্ডেন্সি না, কয়েকটা স্কুলের মাধ্যমে আমাকে টোটাল মানুষ চিনবে, এই টেন্ডেন্সি তোমাকে নিতে হবে, এইভাবে পড়ালেখা করতে হবে। বুঝতে পারছো? দেখা যায় কুইজ 1 হলো, এরপর আমার কুইজ 2। তো এটা দেখো, তারপর আমরা সলভ করবো। বলছো হোয়াট ইজ দ্য সিনোনিম অফ স্ট্রাকচার। এই স্ট্রাকচার একটা শব্দ, এই স্ট্রাকচার শব্দটা আমাদের যে প্যাসেজ আছে এই প্যাসেজে কি অর্থে ইউজেস, ভালো করে উত্তর করতে হবে, কিন্তু ভালো করে পড়ো। স্ট্রাকচার একটা শব্দ, এই স্ট্রাকচারটা প্যাসেজে কি অর্থে ব্যবহার করা হয়েছে, মানে আমি স্ট্রাকচার মানে যে ওয়ার্ডটা জানি সেই ওয়ার্ডটা কিন্তু প্যাসেজে নাও ব্যবহার হইতে পারে। স্ট্রাকচারটা প্যাসেজে কি ডিজাইন অর্থে, ফাংশন অর্থে, কম্পোজিশন অর্থে, অ্যারেঞ্জমেন্ট অর্থে? এই কোশ্চেনটা যখন আমি সাজাইছিলাম একটু বুদ্ধি খাটিয়ে সাজাইছিলাম, যে তোমরা ঝটপট উত্তর করো, ভুল হওয়ার চান্স বেশি। পড়ে নাও এখনো, আমরা এখনো 10 সেকেন্ড পর এটা 5 সেকেন্ড পর এটা পোল করব। স্ট্রাকচারটা প্যাসেজে কোন অর্থে ব্যবহার করা হয়েছে? মেজাবিন, ভালো করে উত্তর করো। হ্যাঁ, জীবনে যদি সাকসেস হইতে চাও, মানে সাকসেসফুল হইতে চাও, তাহলে তোমাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, তোমাকে সৎ থাকতে হবে এবং পাঞ্চুয়ালিটি মেনটেন করতে হবে। এই দুইটা হলে তুমি জীবনে যে কিছু অর্জন করতে পারবা। ভালো করে উত্তর করো। ABCD, এটা অনেকের ভুল করবে, আমি শিওর অনেকে ভুল করবে। আফরিন, ভেরি গুড। এই কুইজটা হার্ড ছিল, আমি এমনি দিয়েছি হার্ড করার জন্য, যে সবসময় কি সহজ হইতে কঠিন হইতে একটু ডিফারেন্স দরকার, ডিফারেন্সিয়েশন দরকার জীবনে। হ্যাঁ রেদওয়ান, মেসেজ দেখা যায়। তো আমি বাংলা অর্থ একটু লিখে দিই। ডিজাইন শব্দের অর্থ কি? নকশা। ফাংশন মানে কি? ফাংশন বলতে বোঝায় মানে কার্যাবলী। কম্পোজিশন, কম্পোজিশন বলতে বোঝায় গঠন। অ্যারেঞ্জমেন্ট মানে কোনো কিছু তৈরি করা, তৈরি করা। তো এটা আমরা এখন উত্তরে যাব, দেখি কে কত উত্তর করছো। এটা কারেক্ট আনসার তো অনেকে উত্তর করছো, তার মানে মাত্র 15%, মানে 109 জন এটা কারেক্ট আনসার করতে পারছো। এটার উত্তর হচ্ছে কম্পোজিশন। এখানে স্ট্রাকচার বলতে বোঝানো হয়েছে একটা খাদ্যের প্রণালী। তো খাদ্য যখন করা হয়, যে 6 প্রকার আমাদের যে খাদ্য আছে, এই 6 প্রকার 1 2 3 4 5 6, 1 2 3 4 5 3 আর 3 6, এই 6টা মিলিয়ে একটা খাবার তৈরি করো। তার মানে 6টা খাবার মিলে কম্পোজিশন, মানে কি একটা মিশ্র প্রক্রিয়া না? তাহলে স্ট্রাকচার বলতে বোঝাচ্ছে 6টা খাদ্য মিলিয়ে তুমি একটা খাবার তৈরি করছো, সেই কারণে এটা হচ্ছে স্ট্রাকচার বোঝাচ্ছে কম্পোজিশন দিয়ে। বুঝতে পারছো? তাহলে আনসারটা হচ্ছে সি নাম্বার। লিডার বোর্ডে দেখে আসি। আমাদের প্রথমে এসছে অপূর্ব। অপূর্ব নাম এবং সে অপূর্বের মতন কাজ করছে, তার মানে সে প্রথমে এসছে অপূর্ব। তারপর শিমু, তারপর সায়ান, জাহারা, সাদমান, জারিফ, ফাইরুজ, প্রান্ত, অনন্দ, সাজবা। ভেরি গুড, অপূর্বকে ধন্যবাদ। আমার একটা ছোট ভাই আছে, তার নামও অপূর্ব, তোমাকে ধন্যবাদ অপূর্ব। তো দেখো তারপরটা আমরা যাই, কুইজ নাম্বার 3। এটা কি সকলে বুঝতে পারছো? এটা দ্বারা বোঝাচ্ছে খাদ্যের 6টা উপাদান, এই 6টা উপাদান মিলিয়ে তো তুমি খাবার খাও, তার মানে এটা কম্পোজিশন প্রক্রিয়া এটা। হ্যাঁ নাজিফা, তোমার মেসেজ আসে। তাসনুবা, ভেরি গুড। ফার্স্টেস্ট ফিঙ্গার দেখতে চাই। আচ্ছা, এরপর এটা ফার্স্টেস্ট ফিঙ্গার দেখাবো, এখন দেখাইতে হয় না, কারণ তোমরা সবসময় তো ভালো করো, এখন খারাপ করে ফেলেছে, খারাপটাই যদি দেখাই তাহলে কি হবে? একটা মানুষ 10টায় যদি 9টা ভালো কাজ করে, তার মানে তাকে ভালো কাজের প্রশংসা করা উচিত, ওই একটা নিয়ে বলতে হয় না খারাপ করেছে। তার মানে তোমরা সবসময় ভালো করো, এইটা ভুল আছে মানে এই না যে তোমরা অনেক ভুল করে ফেলছো। ওকে, পরবর্তীটা কুইজ 3। আগে পড়ো। বলছে গুড ফুড মাস্ট কন্টেইন, ভালো খাদ্য সবসময় বজায় করবে কি সাবস্টেন্স? এটা আমার বলা লাগবে না, আমরা তাড়াতাড়ি দিয়ে দিই, এটা সকলে আনসার করতে পারবা। কনগ্রাচুলেশন, 70 হয়েছে, এটা সকলেই পারবা। গুড ফুডে কোন সাবস্টেন্স থাকে? অ্যারেঞ্জমেন্ট বলতে বোঝানো হয় যে কোনো কিছুটা সাজানো প্রক্রিয়া, যেটা তুমি নিয়ে আসছো। অ্যারেঞ্জমেন্ট মানে করা আছে এমন কিছু। এটা না পারলে খবর আছে, এটা সকলে পারা উচিত, তোমরা পড়ছো। আমরা পড়ছি নিউট্রিয়াস মানে কি পুষ্টিকর খাবার, পুষ্টিকর খাবার হইতে প্রাকৃতিক উপাদান লাগবে। তো এখানে বলেই দিয়েছে এখানে কেমন সাবস্টেন্স লাগবে, ন্যাচারাল সাবস্টেন্স লাগবে। ভেরি ইজি, এইটা খুব ভেরি ইজি, এর আগেরটা কি ছিল ভেরি হার্ড, তাই না? আচ্ছা দেখা যাক, লিডার বোর্ডে আসি আমরা একটু।
অপটিমালি মানে বলা হয় সবচেয়ে বেস্ট, অপটিমালি বলতে বোঝায় বেস্ট। আচ্ছা এখানে অপটিমাল নাই, এখানে অপটিমালি নাই। আচ্ছা লিডার বোর্ড দেখো, লিডার বোর্ডে প্রথমে আছে জেরিন, নিহাল, আনাফ, আবিদা, আদ্রিক, আবাসা, শিফাত, সাদিদ, সাফা, নেহাল। তোমাদেরকে ধন্যবাদ। পার্থিব 30 হয়েছে, জেবুল বলছে ভেরি ইজি, ইজি ছিল বাট মিস্টেকে ভুলে গেছে। এই যে এখন ভুলে গেছে রোজা, এর পরবর্তীতে তুমি ঠিক করতে পারবে। অদ্রিতা, মৌনতা, মাইহিম, মাহাতির, কনগ্রাচুলেশন তোমাদের। আলভি, মৌনতা, শিমু, ফাইজা। এই যে মজা ছিল একটুর জন্য, কোনো ব্যাপার না, এর পরবর্তীতে হবে, কোনো সমস্যা নাই। ওকে, তো দেখো এর পরবর্তীতে আমাদের ইউনিট 2 লিসন 2 আছে। তোমাদের এই যে কিছু প্যাসেজ আছে দেখবে, কিছু প্যাসেজে লেখা আছে লিসেন টু দ্য টিচার অর সিডি এন্ড আনসার টু দ্য ফলোইং কোশ্চেন। কিছু কিছু প্যাসেজ ওই বইয়ে যখন করে এনসিটিভি তে, ওইগুলো বইয়ে না লিখে একটা সিডি টাইপের কিছু থাকে, ওই সিডিতে বা ক্লাসের মাল্টি মিডিয়া ক্লাসরুমে তোমাদেরকে দেখাবে যে এই প্যাসেজটা দ্বারা কি বোঝানো হয়েছে। তো এই প্যাসেজটা বোঝানোর পর তোমাকে কোশ্চেন গুলো করতে হবে। এগুলো তেমনটা ইম্পর্টেন্ট না পরীক্ষার জন্য, জাস্ট তোমাকে শেখানোর জন্য, ক্যাপেবল করার জন্য। এই যে জিনিসগুলো না শিখলে সেগুলো এইভাবে দেওয়া আছে তোমার প্যাসেজে। তো এটা তোমাদেরকে একটু দেখাই যে কিভাবে হইতে পারে। তো আমাদের খাদ্যের কয়টা উপাদান থাকতে পারে? 6টা উপাদান থাকে। কয়টা উপাদান? 6টা। কি কি জানো? প্রথমটা হচ্ছে কার্বোহাইড্রেট, দ্বিতীয়টা হচ্ছে প্রোটিন। প্রোটিন বানানটা ভালো করে খেয়াল করো, অনেকে ভুল করবা কিন্তু। প্রোটিন TIN দিয়ে দিতে পারো, প্রোটিন। তারপরটা কি? ফ্যাট। তারপরে কি? ভিটামিন। এগুলো ভালো করে শিখবা, কোন খাবারকে কি বলে। 5 নম্বরটা হচ্ছে মিনারেল, আর 6 নম্বরটা হচ্ছে ওয়াটার। তার মানে তুমি চিন্তা করো দৈনিক যে খাবারগুলো খাবার খাও, এই 6টা উপাদানে তোমার খাবার যেন থাকে। তো কার্বোহাইড্রেট শব্দের অর্থ হচ্ছে শর্করা, যেটা তুমি কোথায় পাও? ভাতে পাও। প্রোটিন শব্দের অর্থ কি? আমিষ, যেটা তুমি মাছে পাও অথবা মাংসে পাও। ফ্যাট শব্দের তো স্নেহ, যেটা তুমি দুধে পাও বা চর্বিতে পাও। ভিটামিন বিভিন্ন ফলে পাও, ভিটামিন। মিনারেল কোথা পাও? দুধে পাও, মিনারেল। মানে মিনারেল শব্দটা মিনারও বলতে পারো অথবা অন্য কোনো ওয়ার্ডও ইউজ করতে পারো মিনারেলটাকে। মিনারেল অথবা মিনারেলকে বলতে পারো খনিজ। আর ওয়াটারকে কি বলতে হয়? জল বা পানি, যেটাই তুমি বলো না কেন। এগুলো একটু খেয়াল রাখবা। তো এরপরে আসো, বলছে হাউ মেনি কাইন্ডস অফ ফুড ডু ইউ নিড? তোমাকে কয় ধরনের খাবার খাইতে হবে? 6 ধরনের। তাহলে এটা কি? 6। বানানগুলো ভালো করে খেয়াল রেখো। কার্বোহাইড্রেট, কার্বো, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল, ওয়াটার। ওয়াটার দে সেগুলো কি কি আমি তোমার এখানে লিখে দিয়েছি। তাহলে একটা খাদ্যের 6টা উপাদান থাকে, এই হচ্ছে 6টা উপাদান, আর এইগুলো আছে সেই 6টা উপাদান। তোমাকে বলেও দিচ্ছি। শর্করা কি? ভাত। প্রোটিন কি? আমিষ, যেটা মাছ মাংস। ফ্যাট কি? স্নেহ, যেটা তুমি কি পাবা? তেলে পাবা, তারপরে চর্বি জাতীয় খাবারে পাবা। ভিটামিন মানে যে ফলে পাবা। খনিজ যেটা দুধে পাবা। ওয়াটার যেটা পানিতে পাবা বা জলে পাবা। তোমাকে যদি বলা হয় ফুডস আর ডিভাইডেড ইনটু ক্লাসেস অ্যাকর্ডিং টু দেয়ার কি, ফুডকে কেন ভাগ করা হয়? ফুডকে ভাগ করা হয় ওই উপাদানের ভিতরে কি কি উপাদান আছে তার উপর ভিত্তি করে। সাবস্টেন্স মানে কি? উপাদান। তার মানে এই যে 6টা উপাদানকে ভাগ করছি, কেন ভাগ করছি? এই খাবারের ভিতর এই উপাদান আছে, এই খাবারের ভিতর এই উপাদান আছে। তার মানে বাংলা বইয়ের ভিতর বাংলা বই আছে, বাংলা ওয়ার্ড আছে, ইংরেজি বইয়ের ভিতর ইংরেজি ওয়ার্ড আছে। এই কারণে বাংলা বইকে বাংলা ভাগে ভাগ করি, ইংরেজি বইকে ইংরেজি ভাগে ভাগ করি। সিমিলারলি প্রোটিন যে খাবারগুলো, মাছ মাংস যেমন এক ধরনের খাবার, আবার কার্বোহাইড্রেট কি? ভাত, আলাদা একটা খাবার। মানে এখানে এই উপাদান আছে বলে একে কার্বোহাইড্রেট বলি, আর এখানে এই উপাদান আছে তাকে প্রোটিন বলি। তাহলে আমি বলতে পারি খাবারকে ভাগ করি সাবস্টেন্সের উপর ভিত্তি করে। কালার টেস্টের উপর ভাগ করি, প্রত্যেকটা খাবারই টেস্টি, আর প্রত্যেকটা খাবারের শেপ একই রকম। ওয়াটার দে কন্টেন্ট এটা না, প্রত্যেকটাই থাকে। তাহলে আনসারটা আছে সি নাম্বার। 2 নম্বর বলছে পটেটোস মানে কি? আলু। আলুতে কি পাওয়া যায়? কার্বোহাইড্রেট পাওয়া যায়। তারপরে বাটার অ্যান্ড ঘি, তোমাদের একটু আগে বললাম বাটার অ্যান্ড ঘিতে কি পাওয়া যায়? ফ্যাট পাওয়া যায়। ফ্যাটকে কি বলা হয় ইংরেজিতে? স্নেহ বলে। আর কার্বোহাইড্রেটকে কি বলা হয়? শর্করা। এগুলো কিন্তু ভালো করে শেখো। মানে তুমি বাসায় যখন খাবার খাচ্ছ, তোমার আব্বু আম্মুকে বলবা যে আমাকে কার্বোহাইড্রেট খাবার দিন, আমাকে প্রোটিন খাবার দিন। তার মানে তারা অবাক হবে যে তুমি শিখছো। ওকে, তারপর দেখো 4 নম্বর মিনারেলস মানে কি? মিনারেল শব্দের তো খনিজ। এটা কোথায় পাওয়া যায়? এটা মিল্কে পাওয়া যায়। তারপর বলছে হুইচ ফুড হ্যাজ দ্য মোস্ট কার্বোহাইড্রেট? অনেক বেশি কার্বোহাইড্রেট পাওয়া যায়। সুগার অর্থাৎ চিনিতে অনেক বেশি কার্বোহাইড্রেট পাওয়া যায়। তার মানে আমরা চিনিতে কি পাই? অনেক বেশি কার্বোহাইড্রেট পাই। ওকে, আচ্ছা তোমরা অনেকে ব্রেকের কথা বলছিলে, তো এবার আমরা একটু ব্রেকে যাই। কয় মিনিট ব্রেক চাও বলো? ইনবক্সে লেখো ব্রেক দিন। রায়হান কয় মিনিট ব্রেক লাগবে বলো?
রিমঝিম লিখছে 10 মিনিট, একজন লিখছে 1 আওয়ার। আচ্ছা, ও তার আগে তোমাদের একটা কথা বলি, তোমাদের তোমাদের যে রাহান ভাইয়া, রাহান একটু শারীরিকভাবে অসুস্থ। প্রথমে ওর ডায়রিয়া হয়েছিল, পরে এখন ওইটা প্রচন্ড পরিমাণে জ্বরে আক্রান্ত হয়েছে, তারপর এখন টাইফয়েডে আক্রান্ত। সকলেই তোমাদের রাহান ভাইয়ের জন্য কি করবা, দোয়া করবা, রাহান যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, বুঝছো? রাহান অসুস্থ, সেখানে রাহান তোমাদেরকে ক্লাস নিতে পারছে না। বুঝতে পারছো? রাহানকে তো চিনো, রাহান তোমাদের টিচার, যিনি এর আগে ইংরেজি ক্লাস নিচ্ছিল। রাহান একটু শারীরিকভাবে অসুস্থ আছে, বর্তমানে টাইফয়েড হয়েছে। সকলেই তোমাদের রাহান ভাইয়ের জন্য কি করবা, দোয়া করবা। রায়ানকে চিনো তোমরা, তাই তো? সকলে প্রে করবে রায়ানের জন্য। আর তোমাদের একটু অনেকে ব্রেক চাচ্ছ, আমরা 10 মিনিটের ব্রেক দিব। ব্রেকের পরে কি শুরু করবো দেখো, এই যে এতদিন আমরা আর্টিকেল শিখলাম, এই আর্টিকেলটা পরীক্ষা কিভাবে আসবে সেই প্র্যাকটিসটা শেখাবো। কিছু হ্যাকস আছে, মানে বলে না খুব সহজ টেকনিক আছে, ওই টেকনিক ভাবে শিখবো। শুধুমাত্র গ্রামের রুলস পড়লে কি পারা যায় না, এই রুলসকে প্র্যাকটিস করতে হবে। তো সেই আর্টিকেলের প্র্যাকটিসটা তোমাদেরকে আমি শেখাবো এরপরে। তাহলে তোমাদের এখন কয়টা বাজে? এখন বাজে হচ্ছে 7টা। 10 মিনিটের ব্রেক থাকবে, 7টা 10 আমরা ক্লাস শুরু করবো। তো এই 10 মিনিটে তোমরা একটু ব্রেক নাও। কেউ মিনারেল ওয়াটার খাইতে পারো অথবা শুধু ওয়াটার খাইতে পারো। তারপর আমরা ক্লাসটা শুরু করবো, 7টা 10 দেখা হবে। ওকে, চলো থাকো। থাকো। হ্যাক্স মানে কি, এটাকে ভালোভাবে কোশ্চেন দেখার পরে তাড়াতাড়ি আনসার করা, এটাকে হ্যাক্স। হ্যাক্স বলতে বোঝায় সহজ বুদ্ধিতে উত্তর করা, এটা 10 মিনিটস পর। থাকো।
ব্রেকের পরে সকলকে স্বাগতম। নাজিফা লিখছে স্যার টাইম অফ। হ্যাঁ, টাইম অফ, ভেরি গুড স্যার। হোয়াট কাইন্ড অফ, হোয়াট টাইপ অফ এর মধ্যে হোয়াট কাইন্ড অফ আর হোয়াট টাইপ, হোয়াট কাইন্ড অফ হোয়াট টাইপ অফ এর কোনো পার্থক্য নেই। ওই যে আমরা শিখলাম কাইন্ড এর সিনোনিম কি, টাইপ, সেখানে কাইন্ড এর টাইপ ইউজ করতে পারো। হোয়াট কাইন্ড অফ আর হোয়াট টাইপ অফ দুইটা সেম। ওয়ালাইকুম আসসালাম। টাইম আপ হয়েছে আমাদের, তাই তো? মাইশা, রিজওয়ানা, মাইশা, তৌকি, নাজিফা, রামিসা, ভেরি গুড। হাউ আর ইউ, তাই তো? আই এম ব্যাক লিখছে। হাউ আর ইউ? আই এম ফাইন। তো আমরা 7:10 শুরু করার কথা বলেছিলাম, 7:10 কি আমরা শুরু করব। তো সকলেই আসছে। তো আমরা কি করব, আমরা এখন এটা দেখবো, কারণ ওদের পরীক্ষায় তো এই ধরনের কোশ্চেন আসবে। হ্যাঁ, এগুলো তোমাদের বোর্ডের কোশ্চেন। তো বোর্ডের কোশ্চেন প্র্যাকটিস করলে হয় কি, পরবর্তীতে তোমাদের এই ধরনের কোশ্চেন আসবে, এগুলো সলভ করতে পারবা। সো আমি তোমাদের টেকনিক গুলো শেখাবো যে কিভাবে কিভাবে সলভ করতে হয়, মনে থাকবে? পিঠায় কি থাকে? নেট চলে গেছিল, নেট এসছে, ভেরি গুড। আচ্ছা, মিমি লিখছে আই এম সো হ্যাপি। হোয়াই ইউ আর সো হ্যাপি? আর্টিকেলের বাংলা কি? আর্টিকেলের বাংলা হচ্ছে পদাশ্রিত নির্দেশক। ভেরি গুড কোশ্চেন। কেউ যদি বাংলা জিজ্ঞেস করে আমি বাংলাও বলে দিচ্ছি, এর বাংলা নাম হচ্ছে পদাশ্রিত, পদাশ্রিত নির্দেশক। বাংলাতে যেমন বলো একটি বই, আর পদাশ্রিত নির্দেশক বাংলাতে আছে জানো? বাংলাতে এগুলোকে বলে, যারা বাংলা ব্যাকরণ পড়বা, বাংলা ব্যাকরণ, টা, টি, খানা, খানি। অর্থাৎ বলো না একটা, একটি, একখানা, একখানি। তাহলে ভালো করে বোঝো। তোমরা কি বলো? তোমরা বলো একটা, তোমরা বলো কি একটি। যখন আগের কোর মানুষ ছিল তারা কি বলে? একখানি, বলো না? অথবা কি বলো? একখানা। এই যে শব্দগুলো যুক্ত করছে, টা, টি, খানা, খানি, এটা বাংলাতে বলে পদাশ্রিত নির্দেশক, ইংরেজিতে বলে আর্টিকেল। আর্টিকেল কি? এ এন দি। এগুলো কোথায় বসে? নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসে। ওকে, ওকে, আর্টিকেল। অনুভব বুঝতে পারছো? ভেরি গুড। তার মানে আজকে থেকে কি বলবা? আর্টিকেলের বাংলা নাম আছে পদাশ্রিত নির্দেশক। এগুলো কি? টা, টি, খানাখানি। আর ইংরেজি নাম আর্টিকেল, এ এন্ড দি। চলো আমরা শুরু করি। তো এই ধরনের পরীক্ষা আসবে। তুমি যখন আর্টিকেলটা আগে উত্তর করতে কেউ বলতে জন্য তোমাদের শেখাই, তোমাকে এমন একটা গ্যাপ দেওয়া থাকবে। তুমি প্রথম খেয়াল করবা, এই জায়গায় তো আর্টিকেল বসাইতে হবে। এই আর্টিকেলের জায়গাটা কি? এটা ডেফিনেটলি কি হইতে হবে? নাউন থাকা লাগবে। আর্টিকেলের পরে ডেফিনেটলি কি থাকা লাগবে? নাউন থাকা লাগবে। নাউন যদি না থাকে সেখানে তুমি বসাতে পারবে না, মনে থাকবে? আর্টিকেলের পরে কি থাকা লাগবে? নাউন। ভালো একটা মজা জিনিস শেখো। আমি তোমাকে বলেছি গ্যাপের পরে ডেফিনেটলি কি থাকা লাগবে? নাউন থাকা লাগবে। এই দেখো এখানে কি একটা গ্যাপ পাইছো? গ্যাপের পরে কি পাইছো? গুড। গুড মানে কি? ভালো, ভালো বা মন্দ। তার মানে গুড শব্দটা কি? অ্যাডজেক্টিভ। তার মানে আমি এখানে গ্যাপের পরে কোনো নাউন পাই নাই, তার মানে ডেফিনেটলি যে কি ক্রস হবে। কিন্তু এখানে আমি কি পাইছি? গ্যাপ পাইছি। গ্যাপের পরে কি পাইছি? গুড মানে কি? ভালো। বয় মানে কি? ছেলে। তার মানে গ্যাপের পরে কি একটা নাউন পাইছি। তাহলে গ্যাপের পরে নাউন আছে। তো এখন আমি রেসপেক্ট করবো এই গুডকে। তাহলে গুডটা কি? কনসোনেন্ট, সেখানে আনসারটা হবে এ। তার মানে বেসিক যে জিনিসটা, বেসিক জিনিস আছে, গ্যাপের পরে এটা ডেফিনেটলি কি থাকা লাগবে? নাউন থাকা লাগবে। নাউন যদি না থাকে তুমি সেখানে কি বসাতে পারবে না? আর্টিকেল বসাইতে পারবে না, মনে থাকবে? তাহলে এটা যদি বুঝো তার মানে ভালো। দেখো হি ইজ ড্যাশ গুড, এই যে গুডের পরে আর কোনো ওয়ার্ড নাই, গুডটা তো অ্যাডজেক্টিভ, তুমি তো অ্যাডজেক্টিভের উপর আর্টিকেল বসাতে পারবে না। কিন্তু এখানে দেখো হি ইজ ড্যাশ গুড বয়, তো গ্যাপের পরে তুমি দেখছো একটা ওয়ার্ড পাইছো, তার মানে কি? নাউন পাইছো। তার মানে এই ওয়ার্ডটাকে তুমি রেসপেক্ট, এটার জন্য আর্টিকেল আনছো। কার জন্য আর্টিকেল আনছো? এই বয়ের জন্য আর্টিকেল আনছো। আর রেসপেক্ট কাকে দিচ্ছ? গুডকে দিচ্ছ। তার মানে গুডের কারণে কি বসাচ্ছ? এ বসাচ্ছ, কারণ এটা কনসোনেন্ট। বুঝাইতে পারলাম? তার মানে আর্টিকেল বসবে নাউনের কারণে, আর আর্টিকেলের ঠিক পাশে যে থাকবে তাকে রেসপেক্টেড আর্টিকেল বসবে। আমি আবার বোঝাচ্ছি, আর্টিকেল বসবে নাউনকে ভ্যালুয়েশন করে, আর রেসপেক্টটা করবা গ্যাপের একদম ঠিক পাশে যে ওয়ার্ডটা আছে তার উপর। ওকে, আচ্ছা। ইজি মানে পরীক্ষায় পাশে পাস পাইতে হবে, ইজি তখন বোঝা যাবে। তাহলে আসো, টিচিং ইজ এ ড্যাশ প্রফেশন, এই যে আমি একটা নাউন পেয়ে গেছি, তার মানে আর্টিকেল বসাবো। এখন কাকে রেসপেক্ট করবো? দেখবো গ্যাপের ঠিক পাশে কি আছে? নোবেল। তো নোবেল উচ্চারণ করো, এটা কি? কনসোনেন্ট। তার মানে এখানে কি হবে? এ। তাহলে টিচিং ইজ এ নোবেল প্রফেশন, চলে গেল। মিস্টার সালাম ইজ ড্যাশ টিচার, এই যে একটা নাউন পাইছি, তার মানে এখানে আর্টিকেল বসানো যাইতে পারে। এখন এই যে এক্সপার্ট, দেখো ই কি? একটা ভাওয়েল। তাহলে আমরা তো পড়েছি যদি কখনো কনসোনেন্ট হয়, কনসোনেন্ট উচ্চারণ হলে এ, আর যদি ভাওয়েল হয় তারপরে কি? এন।
তার মানে এই যে এক্সপার্ট পাইছো, এক্সপার্টের এখানে কি বসাই দিবা, এন। হি ইজ ড্যাশ এম এ ইন ইংলিশ, তার মানে এখানে তুমি একটা নাউন পাচ্ছ, তাহলে নাউন পাইলে তোমাকে বসাইতে হবে। এখন তোমাদেরকে শিখেছিলাম এগুলোকে অ্যাব্রিভিয়েশন বলে। এখানে এম এ বোঝাইছে এম এ মাস্টার অফ আর্টস, কি বোঝাচ্ছে, মাস্টার্স অফ আর্টস। আর তোমাদেরকে এটা আমি শেখাইছিলাম এই যে এম এ আছে এটাকে উচ্চারণ করবা, এটাকে উচ্চারণ করলে কি হয়, এম। তাহলে এম ছিল কনসোনেন্ট, এটাকে উচ্চারণ করলে কি হয়, এম, কি হচ্ছে, এম। তাহলে ভাওয়েল চলে আসছে, আর ভাওয়েল থাকলে তুমি কি জানো, ভাওয়েল থাকলে হবে এন। বুঝতে পারছো, এই তো ভেরি গুড। তাহলে হি ইজ অ্যান এম এ ইন ইংলিশ। হি সার্ভস, সে কি করে, সার্ভ করে, ইন ড্যাশ ইনস্টিটিউশন। এই যে তুমি একটা নাউন পাইছো, তুমি যদি নাউন না চিনতে পারো তোমাকে একটা সহজ বুদ্ধি শেখাই দিই। কিছু ওয়ার্ডের থাকলে সেই ওয়ার্ডগুলোকে তুমি নাউন বলবা। টি আই ওএন থাকলে শব্দের শেষে, ই আর থাকলে, ইএনসি থাকলে, আইটি ওয়াই থাকলে, এ এল থাকলে, এই ওয়ার্ডগুলো থাকলে নাউন বলতে পারবা। যেমন লিবারেশন, দেখো শেষে কি আছে, টি আই ওএন। এমন যতগুলো ওয়ার্ডের শেষে টি আই ওএন তাকে বলবা নাউন। এই যে ই আর আছে, যতগুলো শব্দের শেষে ই আর আছে সেগুলো কি বলবো, নাউন। যেমন সিঙ্গার। ইএনস আছে, যেমন বলতে পারো ইন্ডিপেন্ডেন্স, অথবা ইএনসি আছে, এভাবে বলতে পারবা। তারপর আর কি বলে, নেসেসিটি, এই যে রিমুভাল, এই কোন শব্দের শেষে এইগুলো থাকলে তুমি তাকে বলতে পারবা। তাহলে আসো, তাহলে আমরা এখানে কি পাইছি, টিআইএন পাইছি, তার মানে নাউন। এখন নাউন থাকার কারণে এখানে আমরা আর্টিকেল বসাবো, আর এই জায়গাটায় রেসপেক্ট করে ফেমাসকে, ফেমাসের কারণে কি দিব, এ। তাহলে যে ফেমাস ইনস্টিটিউশন হয়ে গেল। তারপরে হি ইজ ভেরি ড্যাশ পাঞ্চুয়াল, দেখো এই পাঞ্চুয়ালের পরে কোনো কি নাউন আছে বলো তো, পাঞ্চুয়ালের পরে কি কোনো নাউন আছে, পাঞ্চুয়ালের পরে এন্ড শুরু হয়ে গেছে, তার মানে এন্ড মানে একটা কম্পাউন্ড সেন্টেন্সে চলে গেছে, তার মানে ওখানে কোনো নাউন নাই। ভেরি গুড, নাউন নাই। তার মানে এখানে যদি নাউন না থাকে আমি কি আর্টিকেল বসাতে পারবো না, তার মানে এখানে কি কুরাস। যদি এখানে দিয়ে তো হি ইজ এ পাঞ্চুয়াল ম্যান, ম্যান যদি থাকতো তখন আমি এ বসাতে পারতাম, বুঝছো। তাহলে এখানে আমার কিছু নাই, সেই কারণে আমি এখানে কি বসাতে পারবো না, এখানে কোনো আর্টিকেল বসাতে পারবো না। তারপরে এন্ট্রাইজ, চেষ্টা করে, টু লিড ড্যাশ লাইফ, এই যে নাউন পেয়ে গেছি। তাহলে নাউন থাকলে কি বসাইতে হবে, আর্টিকেল বসাইতে হবে। আর আর্টিকেল যদি বসাইতে হয় আমি কাকে রেসপেক্ট করব, গ্যাপের পরের ওয়ার্ডটাকে। এখন এইস এর উচ্চারণটা কি, ভাওয়েলের মতন আসছে না, তার মানে এখানে আনসারটা কি হবে, এন। এখন আসো জি নাম্বার, হি লাভস। তোমাদেরকে শেখাইছিলাম যদি কোনো ওয়ার্ড প্লুরাল হয় তাহলে তুমি আর্টিকেল বসাতে পারবা, সেই কারণে হি লাভস ক্রস স্টুডেন্টস। তাহলে প্লুরাল হইলে সেই নাউনের পূর্বে আর্টিকেল বসবে না, তাহলে এখানে কি হবে, ক্রস। হি লাভস, কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে দুইটা সেন্টেন্সকে এন্ড বাট অর দিয়ে যুক্ত করা। আই নো রহিম এন্ড রহিম ইজ এ গুড বয়, তার মানে আই নো রহিম একটা সেন্টেন্স, আবার পরবর্তীতে বলছি দ্যাট রহিম ইজ এ গুড বয়, এটাও একটা সেন্টেন্স। যখন একটা কম্পাউন্ড সেন্টেন্স বলো তখন তো সেন্টেন্স বলতে পারবো না, তখন তো দুইটা ক্লজ। তার মানে দেখতে সেন্টেন্সের মতন, কিন্তু যখন দুইটা সেন্টেন্স একটা সেন্টেন্সে বসে তখন তারা কি ক্লজ হয়ে যায়, সেটাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। তিনা কমেন্ট পড়ি, বলো। ভেরি গুড। তার মানে এখানে কি হবে, হি লাভস ক্রস স্টুডেন্টস লাইক হিজ ওন চিলড্রেন। তোমাদেরকে শেখাইছিলাম যদি কখনো পসেসিভ নাউন থাকে, পসেসিভ প্রোনাউন থাকে, তার পূর্বে পরে মাঝখানে কি বসবে না, কোনো আর্টিকেল বসবে না। যেমন মাই ফাদার, মাই মাদার, মাই সিস্টার ব্রাদার, মানে তোমার কি মালিকানা, এই যে মাঝখানে কোনো কিছু বসাতে পারবে না। তার মানে বলছে লাইক ইজ ওন চিলড্রেন, তার মানে ওন চিলড্রেন এটা কি তার চিলড্রেন, এর মাঝখানে কোনো কিছু বসাতে পারবা না। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে হি ইজ দ্য মোস্ট ফেভারিট টিচার, নির্দিষ্টকে বোঝাচ্ছে, সেই কারণে এখানে কি বসাবে, দি। হি ইজ দ্য মোস্ট ফেভারিট টিচার টু ড্যাশ স্টুডেন্টস। এখন জিনিস খেয়াল করবা, প্রথমে স্টুডেন্ট ছিল কি একটা অনির্দিষ্ট, সেই কারণে তুমি ক্রস দিছিলে। এই অনির্দিষ্টটা যদি পরবর্তীতে ঘুরে ফিরে আসে তখন সেখানে তুমি দি ইউজ করবা, মনে থাকবে। তার মানে যদি কোনো প্লুরাল নাউন প্রথমে পাও সেটা কি অনির্দিষ্ট, কিন্তু এই প্লুরাল নাউনটা পরে যদি আবার আলোচনা করাই তখন সেটা কি আছে, নির্দিষ্ট হয়ে যাচ্ছে। প্রথমে হি লাভস স্টুডেন্ট, সে স্টুডেন্টকে ভালোবাসতো, কিন্তু কোন স্টুডেন্টকে সেটা আমরা জানি না, আর প্লুরাল হওয়ার কারণে এটাকে আমরা ক্রস দিয়েছি, কিন্তু ওই স্টুডেন্টটা ঘুরে ফিরে আবার কি লাস্টে আসছে, তার মানে ওই কথাটা আবার পরে আসছে, সেখানে আর্টিকেল হবে দি। আশা করি এটা সকলে বুঝছো। তারপরে আসো, আচ্ছা এটা করি আমরা, বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স। আচ্ছা এইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা কেমন পারো এটা, এইটা আর এইটা, এই দুইটা জিনিস তোমাদের হোমওয়ার্ক থাকবে। এইটা হোমওয়ার্ক থাকবে আর এইটা হোমওয়ার্ক থাকবে, ঠান্ডা মাথায় উত্তর করবা। তারপরে আসো এটা, আই এম স্টুডেন্ট, আমি একজন ছাত্র, তোমরা তো সকলে স্টুডেন্ট তাই তো।
আফরিন লিখছে শিরায় শিরায় রক্ত, আমরা রায়হান আর রাজকুমার স্যারের ভক্ত। ভেরি গুড, তোমাদের পরীক্ষায় ভালো করতে হবে, বুঝছো? আফরিন, রামিসা, ভেরি গুড, থ্যাংক ইউ বোঝার জন্য। মুকিত মেসেজ দেখতে পাই তো। প্রথম কথা, আমার আর্টিকেলের এই পাশে নাউন আছে, তার মানে আমি আর্টিকেল বসাতে পারবো। আর এই আর্টিকেলটা কার দিকে বসাবো? এই গ্যাপের পরে যে ওয়ার্ডটা আছে তাকে রেসপেক্ট করে। দেখো, আই এম স্টুডেন্ট, আমি একজন ছাত্র, আই হ্যাভ এ হবি, আমার কি আছে, শখ আছে, গার্ডেনিং ইজ মাই হবি। তাহলে তোমার একটু আগে শেখালাম মাইটা কি পসেসিভ প্রোনাউন না? তাহলে পসেসিভ প্রোনাউনের মাঝখানে কিছু বসবে, মাই ফাদার, মাই সিস্টার, মাই ব্রাদার, যাই কিছু বসুক না কেন, এখানে কি বসবে? ক্রস। তার আজকে তো শিখে রাখো, পসেসিভ প্রোনাউনের পরে যদি কোনো ওয়ার্ড থাকে মাঝখানে কিছু বসবে না, তাহলে সেটা কি হয়ে যাবে? ক্রস। কনসোনেন্ট কি? কনসোনেন্ট মানে বোঝাচ্ছে, তোমরা স্বরবর্ণ পড়ো না? কনসোনেন্ট বোঝায়নি তোমাদেরকে আগে? কনসোনেন্ট, আর এটা হচ্ছে ভাওয়েল। এই ভাওয়েল ইংরেজিতে আছে 5টা, এ, ই, আই, ও, ইউ। এই উচ্চারণগুলো যখন হবে তখন হচ্ছে এন ইউজ হবে। আর কনসোনেন্ট এই 5টা বাদে বাকি যে ওয়ার্ড, বাকি যে বর্ণগুলো আছে সেইগুলোকে কনসোনেন্ট বলা হয়। এই বাদে কি আছে? বি আছে, যেমন কি সি আছে, ডি আছে, এবং অনেকগুলো আছে 5টা বাদে। এই কনসোনেন্টের পূর্বে কি হবে? এ। এই ভাওয়েলকে ইংরেজি বাংলাতে কি বলে? স্বরবর্ণ। আর কনসোনেন্টকে বাংলায় কি বলে? ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ কয়টা আছে বলো তো? তোমরা কেমন স্বরবর্ণ পড়ছো ছোটবেলায়, বলো স্বরবর্ণ কয়টা আছে? সাউন্ড ইজ নট ক্লিয়ার, সাউন্ড তো ক্লিয়ার কথা। স্বরবর্ণ কয়টা আছে চেক করে দেখবেন। ইয়ে ক্লিয়ার কিনা সাউন্ড? সাউন্ড কি ক্লিয়ার? আমার কথা কি শোনা যায়? যদি কথা শোনা যায়, স্বরবর্ণ কয়টা আছে বলো? ভেরি গুড, স্বরবর্ণ লিখছে কয়টা? 11টা। ঠিক আছে, বুঝতে পারছো। তাহলে আমরা সলভ করে দেখো। তাহলে আমরা শিখলাম পসেসিভ প্রোনাউনের পরে যদি কোনো ওয়ার্ড আসে মাঝখানে কি বসবে না? কোনো আর্টিকেল বসবে না। আই হ্যাভ মেড ড্যাশ গার্ডেন, আমরা তো জানি গার্ডেন মানে কি? গার্ডেন মানে বাগান। আর কোন শব্দের নামই কি? কিসের নাম? কোন কাজের নাম। তাহলে কাজ বলতে কি? কোন স্থাপনার নাম, কোন স্থানের নাম। গার্ডেন মানে বাগান, সেটা নাউন। তাহলে গার্ডেনটার জন্য কি আর্টিকেল বসানো যাবে? আর এই জিটা কি দিয়ে শুরু হয়েছে? কনসোনেন্ট দিয়ে। তাহলে এখানে কি বসাবা? এ। আই লুজ, আমি হারিয়ে ফেলেছি, দ্য সয়েল অফ মাই ড্যাশ। এই দেখো আবার কি পাইছো? পসেসিভ প্রোনাউন পাইছো। আর পসেসিভ প্রোনাউনের মাঝখানে কি আছে? গার্ডেন। তাহলে এখানে কি বসবে না? কোন আর্টিকেল বসবে না। আই লুজ দ্য সয়েল অফ মাই গার্ডেন উইথ, উইথ এ স্পেড, এটা একটা নাউন, নাউনের পূর্বে আর্টিকেল বসাতে পারবা। উইথ এ স্পেড এন্ড উইথ আউট, উইথ এটাও একটা নাউন, সেই কারণে এটা কি হবে? এ। আই ওয়াটার প্লান্টস রেগুলারলি, ভালো করে পড়ো। আই ওয়াটার প্লান্টস, দেখো ইংরেজি কত মজার জিনিস। আই ওয়ান্টেড ওয়াটার, এই ওয়াটারটা কি? আমি পানি চেয়েছিলাম। এই ওয়াটারটা একটা নাউন, কিন্তু তুমি এই সেন্টেন্সটায় কি লেখেছে দেখো? আই ওয়াটার প্লান্টস, আই ওয়াটার প্লান্টস। তার মানে ওয়াটার যে সবসময় নাউন হবে এমন কোনো কথা না। ওয়াটার কি হইতে পারে? ভার্ব হইতে পারে। দেখছো, আই ওয়াটার প্লান্টস, আমি প্লান্টস গুলোকে কি করি? পানি দিই। তার মানে ওয়াটার একটা ওয়ার্ড, সেই ওয়াটারটা নাউনও হইতে পারে, আবার কি হইতে পারে? ভার্ব হইতে পারে। যখন এটা সাবজেক্ট, সাবজেক্টের পরে বসবে তখন এটা কি যায়? ভার্ব। আর যখন এটা কি, এটা কি আমার ভার্ব না? তাহলে ভার্বের পরে বসছে, তাহলে ভার্বের পরে বসার কারণে কি হয়ে গেছে? নাউন হয়ে গেছে। তাহলে বোঝাতে পারলাম? তাহলে ওয়াটারটা নাউন হইতে পারে, আবার কি হইতে পারে? ভার্ব হইতে পারে। যখন সাবজেক্টের পরে বসবে তখন ভার্ব হবে, আর যখন ভার্বের পরে বসবে তখন সেটা নাউন হয়ে যাবে। তার মানে তোমার যে ক্লাসমেট আছে, তুমি যখন ক্লাসে যাবা, যে বলবা বলো তো ওয়াটার কোন পার্টস অফ স্পিচ, সে বলবে আমি তো জানি ওয়াটার একটা কি খাবারের নাম, পানি, তার মানে এটা নাউন। তখন তুমি বলবা ওয়াটার এটা কি ভার্ব হইতে পারে? তখন সে যদি না জানে বলবে না, এটা কিভাবে ভার্ব হবে? তুমি বলবা এই দেখো ভার্ব হয়ে গেছে। কিভাবে হয়েছে? আই ওয়াটার প্লান্টস, আমি প্লান্টস গুলোকে কি করি? পানি দিই। মনে থাকবে? তখন তুমি উদাহরণ করে বলো সাবজেক্টে পরে বসলে ভার্ব হয়। আচ্ছা, তার বলছে আই ওয়াটার প্লান্টস রেগুলারলি। তাহলে তোমার এই দেখো প্লান্টস কথাটা কি আছে? প্লুরাল ছিল, সেই কারণে এর পূর্বে কি বসেনি? কোনো আর্টিকেল বসেনি। কিন্তু এই প্লান্টস এর কথা প্রথমে বসছে, কোন আর্টিকেল বসে নাই, কিন্তু ওই কথাটা আবার বলছি। তার মানে এক কথা একবার বলার পরের বার বললে কি সেটা নির্দিষ্ট, আর নির্দিষ্ট হয়ে গেলে কি বসবে? আর্টিকেল দিয়ে বসবে। এটা সকলে বুঝছো? যদি বুঝে থাকো ওয়াই লিখবা, আর না বুঝে থাকলে এন লিখবা। আমি আবার বোঝাবো। ভেরি গুড। পরীক্ষায় যদি তুমি এই বেসিক ধারণাটা নিয়ে যাও, আর্টিকেলে ফুল মার্কস পাবা, এতটুকু শিওর থাকো। ভেরি গুড। আচ্ছা, সকলে বুঝছো? দেখছি তো ওয়াই লিখছো। অনুশ্রী, অহনা, মিহাদ, রোহান, মুগ্ধ, ভেরি গুড। আচ্ছা,
আচ্ছা, তারপর একটা, ওইটা যদি না বোঝে এটা আমি আবার বোঝাচ্ছি, তারপরে বুঝতে পারবে। দেখো প্যাট্রিয়টিজম কি? প্যাট্রিয়টিজম শব্দের অর্থ হচ্ছে দেশপ্রেম। আমাদের সকলের ভিতর কি আছে? দেশ নিয়ে ভালোবাসা আছে। দ্যাট মিন দেশপ্রেম। প্যাট্রিয়টিজম ইজ এ ড্যাশ ভার্স। আমি খেয়াল করবো আমার গ্যাপের পরে কোনো নাউন আছে কিনা। হ্যাঁ, নাউন আছে। কি আছে? এই যে এটা একটা নাউন। আর নাউন থাকলে মেন মেন কথা, নাউন যদি থাকে তাহলে তুমি আর্টিকেল বসাইতে পারবা। আর যদি তোমার গ্যাপের পরে নাউন না থাকে, তার মানে তুমি আর্টিকেল বসাতে পারবা না। তার মানে গ্যাপের পরে নাউন আছে, আর্টিকেল বসাবো। এখন কি আর্টিকেল বসাবো সেটা খুঁজবো কি দেখে? এই ওয়ার্ডটা দেখে। এই ওয়ার্ডটা কি? এটা কনসোনেন্ট। আর কনসোনেন্ট হলে চোখ বুঝে কি বসাবো? এ বসাই দিব। ইট ইন্সপায়ার্স, এটা কি করে? অনুপ্রেরণা দেয়। কাদেরকে দেয়? ম্যান। ম্যান মানে কি? মানুষ। এখন মানুষ কি দিয়ে ওয়ার্ড আছে? কনসোনেন্ট না ভাউল? এটা তো কনসোনেন্ট, তার মানে এখানে কি হবে? এ হবে। ইট ইন্সপায়ার্স এ ম্যান, একটা মানুষকে এটা কি করে? উৎসাহ দেয়। টু শেড দ্য লাস্ট ড্রপ অফ হিজ ব্লাড, তার জীবনের শেষ রক্তটা দিয়ে কি করতে হবে? ডিফেন্ড, মোকাবেলা করতে হবে। দেশ দ্য ফ্রিডম অফ হিজ কান্ট্রি। এখন তোমাদেরকে শেখাইছিলাম কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো কমন নাউন হয়ে যায়, মাঝখানে কি বসাতে হয়? তখন তাদের পূর্বে কি বসাতে হয়? এই যে আমি একটা ক্লাস শেখাইছিলাম, যদি কোনো কমন নাউনের পরে একটা প্রিপজিশন থাকে কি? অফ, তার পূর্বে আর্টিকেল কি বসবে? দি। যদি এখানে অফ না থাকতো আমি কিছু বসাতে পারতাম না। শিখেছিলাম না? অ্যাবস্ট্রাক্ট নাউন বলো, ম্যাটেরিয়াল নাউন বলো, কমন নাউন বলো, এইগুলোর পরে যদি কি থাকে? একটা প্রিপজিশন থাকে, তাহলে তার পূর্বে কি বসে? আর্টিকেল দি বসে। যদি এটা মনে না থাকে, গত ক্লাসটা যে ক্লাসে পড়েছিলাম আর্টিকেল দি এর ব্যবহার, ওটা পড়বা। আমি আবার বলছি, যদি কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন, কমন নাউন, এই তিনটা নাউনের পরে একটা আর্টিকেল থাকে, এই দেখো এই প্রিপজিশন থাকে, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং কমন নাউন, এইগুলোর পরে কি থাকে? একটা প্রিপজিশন থাকে, তাহলে সেই নাউনের পূর্বে কি বসবে? আর্টিকেল দি বসবে। আর যদি এটা না থাকতো, এখানে কিছুই বসতো না। এটা কি সকলেই বুঝছো? যদি বুঝে থাকো ওয়াই লিখবা, আর না বুঝে থাকলে এন লিখবা। ইয়েস। বর্ণ, মাহতাব, জান্নাত, সিয়াম, দেব্য, ভেরি গুড। আচ্ছা আচ্ছা, তার মানে বুঝা গেছে, এটা সকলেই জানো। তার মানে এখানে আমার কি আছে? অফ আছে, সেখানে আমি কি দি বসাইতে পারছি। তাহলে দ্য ফ্রিডম অফ হিজ কান্ট্রি। এখন দেখো এখানে গ্যাপ আছে, গ্যাপের পরে আমি এই অংশ পড়ে দেখলাম এই যে ম্যান, একটা নাউন আছে। তাহলে নাউন থাকলে এখানে আর্টিকেল বসবে। এখন কি আর্টিকেল বসাবো? আমি গ্যাপের পরে দেখবো ইউ এন আন আছে, তার মানে চোখ বন্ধ করে কি বসাবো? এন। আর যারা এই এনটা লিখবা তারা ক্রস পাবা। কেন ক্রস পাবা? এখন একটা জিনিস চিন্তা করো, তোমাকে যে এনটা দেওয়া হয়েছে, এনটার অবস্থান কোথায়? একটা সেন্টেন্সের শুরুতে না? তার মানে সেন্টেন্স শুরুতে হলে বড় হাতে এন লিখতে হবে, না তো কিন্তু এখানে মার্কস পাবে না। মনে থাকবে? ভেরি গুড। অনলি আর্টিকেল বসাই দেন। আর্টিকেল বসাই দিলে হবে না, একটা আর্টিকেল যখন শিখছি এইভাবে যদি প্র্যাকটিস করো, তোমার কাছে যা শুরু না কেন সব পারবা। তাহলে এখানে কি হবে? বড় হাতের এন হবে। অ্যান আনপ্যাট্রিয়টিক ম্যান ইজ নট বেটার দ্যান এ, এটা একটা নাউন। আর নাউন মূলত এর পূর্বে কি আর্টিকেল বসবে, আর এটা কি? কনসোনেন্ট। তাহলে এখানে কি বসবে? এ বসবে। এ ট্রু প্যাট্রিয়ট ইজ অনার্ড বাই ড্যাশ অল। অল মানে কি? সকলেই। তোমাকে তো শেখানো হয়েছে যদি প্লুরাল নাউন বা প্লুরাল প্রোনাউন হয়, সেখানে তো আর্টিকেল বসবে না। বসবে, তার মানে এখানে কি বসাবা? ক্রস বসাবা। সো দেখো এ থেকে এ পর্যন্ত যদি কেউ না বুঝে থাকো আমাকে বলো যে বুঝি নাই। ওয়াই লিখবা, যদি না বুঝে থাকো এন লিখবা, যদি বুঝে থাকো ওয়াই লিখবা। না, ওয়াটার অ্যাডজেক্টিভ হয় না। বর্ণ, জান্নাত, তাহসিন, অর্পা, তানজিদ, মুনতাহা। তার মানে আজকের থেকে কি আর্টিকেলের জন্য জাস্ট এই রুলস গুলো পড়বা, আর পড়বা যে গ্যাপের পরে নাউন আছে কিনা। যদি নাউন থাকে আর্টিকেল বসবে। এখন কোন আর্টিকেল বসবে সেটা ডিপেন্ড করবে গ্যাপের পরে কোন ওয়ার্ড আছে। তার মানে আর্টিকেলটাকে একদম ওয়াটারের মতন, মিনারেল ওয়াটারের মতন সহজ, তোমরা সকলেই পারবে আশা করি। তো দেখো এরপরে আমাদের কি আছে? তোমাদের হোমওয়ার্ক দিয়েছে কিন্তু এখানে, মনে থাকবে তো? হোমওয়ার্ক কোনটা? এই যে হোমওয়ার্ক হচ্ছে এইটা, আর হোমওয়ার্ক হচ্ছে এইটা। এটা যখন আনসার করবা তোমার জন্য একেবারে ইজি। এই দেখো লিবারেশন হয়ে আসছে, তার মানে কিন্তু আর্টিকেল বসতে পারে। আচ্ছা, এরপর আমাদের কুইজ চলে এসছে, তো কুইজটা আমরা সলভ করব। প্রথমে ভালো করে চুজ দ্য কারেক্ট আর্টিকেল টু কমপ্লিট দ্য সেন্টেন্স। এই সেন্টেন্সের আর্টিকেল বসানো হয় নাই। আর্টিকেলটা কোন জায়গায় বসানো হয় নাই তুমি খুঁজে বের করো। কোশ্চেন আমি বলে দিব না কোন জায়গায় আর্টিকেল বসাইতে হবে।
মানে তোমাকে দুইটা উত্তর করতে হবে, কোন জায়গায় আর্টিকেল বসাইতে হবে এবং কোন আর্টিকেল তোমাকে বসাইতে হবে সেটা খুঁজে এখানে আনসার করবা। মানে একদম খুব সহজ করে দিছে এটা। এই তো আদনান, তুমি তো অনেক ভালো পারো। সাইম, রামিসা, মিমি, ভেরি গুড। আর্টিকেল কোথায় বসে? নাউনের পূর্বে বসে। তো এটা একটা নাউন, এর পূর্বে আর্টিকেল আছে। এটাও তো একটা নাউন, আপেল একটা খাবারের নাম, তাহলে এর পূর্বে আর্টিকেল বসবে। তাহলে এখানে এ দিয়ে শুরু হয়েছে, তার মানে এখানে কি বসবে? এন। এই ধরনের কোশ্চেনের পরীক্ষা আসবে। তো এটাকে আমরা এন করি। আচ্ছা, অর্পা, সুলাইমান, আফরিন, ভেরি গুড। আচ্ছা, তার মানে এর পরেরটা তোমরা ততক্ষণ দেখো, ততক্ষণ আমরা লিডার বোর্ড দেখে আসি। তাহলে এখানে আনসার কি? কোশ্চেন এটাই, এটাই আনসার। দেখো যারা বলছো কোশ্চেন অন্যটা, এটাই কোশ্চেন ছিল। সে বট ড্যাশ অ্যাপেল ফ্রম দ্য মার্কেট, এখানে কোন আর্টিকেল দিলে কমপ্লিট হবে? তোমাকে তো বলে দিচ্ছে না কোন আর্টিকেল দিতে হবে। তো অ্যাপেলের পূর্বে হবে এন। একটু লিডার বোর্ড দেখে আসি। লিডার বোর্ডে কি কি আছে? লিডার বোর্ডে প্রথমে কি আছে? মিমি আছে, রূপকথা আছে, অর্ণব, শায়ান, সাদিফ, রাদিয়ান, সিফাত, ইউশারিয়া, আবিদা, স্বস্তিকা, পার্থিব, তোমার নাম আসছে দেখো। আর ফার্স্টেস্ট ফিঙ্গারে আছে, ফার্স্টেস্ট ফিঙ্গার গুলোর নাম দেখাচ্ছি না, থাক। পরবর্তীতে আসো, কুইজ নাম্বার 5, চুজ দ্য কারেক্ট আর্টিকেল টু কমপ্লিট দ্য সেন্টেন্স। এদের ভিতরে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স কারেক্ট, কোন চারটার ভিতর কোন সেন্টেন্সটা কারেক্ট, এটা তোমাকে উত্তর করে বলতে হবে। আমরা 3 সেকেন্ড টাইম দিব, তারপর এটাকে পোল করব, উত্তরটা বলবা। মুশফিক, সমস্যা নেই, অন্য কোশ্চেন এটা উত্তর করে দেখাই দাও তো তুমি পারো লিডার বোর্ডে। ভেরি গুড। শি ইজ বিউটি, শি ইজ বিউটি, তখন কি হবে? এখানে কোনো আর্টিকেলই হবে না। বিউটি মানে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন না? তাহলে কি বলবা? বলবা শি ইজ বিউটি। কিন্তু কবিতায় একটা লাইন আছে, শি ওয়াক্স ইন এ বিউটি, এটা একটা কবিতার লাইন, তার মানে এই জায়গায় তুমি এ ইউজ করবা। আর শি ইজ বিউটি, যেহেতু বিউটি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, সেখানে কিছু হবে না। ওকে, তোমরা তো 81% আনসার করছো, ভেরি গুড, ইজি ছিল। কোনো সমস্যা নেই, যারা ভুল করছো সুলাইমান এরপর আবার আনসার রাইট করতে হবে। ওকে, তাহলে দেখো এটা শিখছো তুমি। এই যে এখানে কি দেখো, ম্যান আছে, তার মানে কি আর্টিকেল বসবে, তো এখানে আর্টিকেলে বসানি, তার মানে এটা ভুল। এই যে ম্যান, এটা নির্দিষ্ট করে বোঝাই ফেলছে, তার মানে তো আমি জানি না সে অনেস্ট কি ডিসঅনেস্ট, নির্দিষ্ট করে তো বোঝানোর কোনো দরকার নাই। অনেস্টের উচ্চারণ কি? কনসোনেন্ট না ভাউল? ভালো উচ্চারণ আসছে, সেখানে কি হবে? এন হবে। এই যে অনেস্ট, এর উচ্চারণ কি আসছে? ভাউলের মতন, সেখানে আনসার হবে এ। তাহলে আমরা একটু লিডার বোর্ড দেখে আসি। লিডার বোর্ডে প্রথমে কি আছে? লিডার বোর্ডে প্রথমে অর্ণব, মুকাদ্দিম, মামুন, নাফিজ, সাইফ, দীপ, মুবিন, সুবাইয়া, শায়ান, আদ্রিক। তোমাদেরকে কনগ্রাচুলেশন। পার্থিব লিখছে 71, কাউসার আহমেদ, নিয়াজ, আরশাদ, মাহতাব। মাহতাব তোমার কততম? পার্থিব, আরশাদ 12, সুলাইমান 90, তানজিম, কানিজ, নিহাল, তাইফ। ওকে, দেখো এরপরে কি আছে দেখো। এরপরে কুইজ নাম্বার 6, এটা দেখো, আমরা 3 সেকেন্ড পর পোল করব। আলভি, আয়শা, মিনাজ, এটা উত্তর করো। ইউজ ওয়াটার, হ্যাঁ এটা, ওয়াটারটাকে তুমি অ্যাডজেক্টিভ বানাইতে পারো সেন্টেন্স হিসেবে, তখন হয়ে যাবে সেটা সেন্টেন্স হিসেবে, কিন্তু ওয়াটারকে ডিরেক্ট তুমি বলতে পারবা না। যেমন কলেজ সবসময় কি নাউন না? কিন্তু কলেজটা কি সেন্টেন্সের অনুপাতে অ্যাডজেক্টিভ হয়ে যায়। তোমাকে যদি বলা হয় ইউ আর এ কলেজ স্টুডেন্ট অথবা ইউ আর এ স্কুল স্টুডেন্ট, তখন কি স্টুডেন্টটাকে নাউন না? নাউনের পূর্বে যাই বসে সেটাই তো অ্যাডজেক্টিভ। সেন্টেন্সের হিসেব করে তখন সেটাকে অ্যাডজেক্টিভ বলা যায়, কিন্তু আলাদা কোনো ফরমেশন নেই। কিন্তু তুমি চিন্তা করো, বিউটিটা কি? একটা নাউন। বিউটিফুলটাকে একটা অ্যাডজেক্টিভ, বিউটিফাইটা কি একটা ভার্ব, আর বিউটিফুলটা কি একটা অ্যাডভার্ব। এইভাবে 4টা সিকোয়েন্স ওয়াটারকে পাবা না। ওয়াটার সেন্টেন্সে বসে সেন্টেন্স সেন্স হিসেবে ওইভাবে হইতে পারে। ইজি ছিল এটা, একেবারে ইজি এটা। আই স এলিফ্যান্ট, এলিফ্যান্ট পাও নাই? এলিফ্যান্ট কি? এলিফ্যান্টের পূর্বে কি আছে? ই আছে। এই ছোট ছোট কোশ্চেন গুলো অনেকে আনসার করছো, ভুল করছো, যারা পারছো তো খুবই থ্যাংক ইউ। তাহলে এলিফ্যান্টের পূর্বে কি হবে? এন হবে। চোখ বন্ধ করে উত্তর করবে এগুলো। ভুল হয়ে গেছে কোনো সমস্যা নেই। এর পরবর্তী এই যে দেখছো, অনেকে বলো এগুলো খুব ইজি, অনেকেই কিন্তু আমি দেখছি এখানে অনেকে ভুল করছো। তুমি যত বেশি শিখবা তত বেশি তুমি পরীক্ষায় ভালো করতে পারো। এই কারণে তোমার দরকার এখনই শেখা। আজকে যে টেকনিক গুলো তোমাকে শেখাইছি, তুমি এইভাবে কি করবা, তোমাদের যে বইতে আছে, বইতে আরো 10 টাকা প্র্যাকটিস করবা। এই 10টা যখন প্র্যাকটিস করবা তুমি সব পারবা।
লিডার বোর্ড দেখো, লিডার বোর্ডে কে কে আছে? লিডার বোর্ডে প্রথমে গেছে মুবিন, তারপর মামুন, তারপর নাফিজ, আবাসা, হাবিবা, আদ্রিক, অদ্রিক অনেকবার থাকছে আজকে, তারপর তৌকি, তাসিন, বর্ণ, আহাদ। তোমাদেরকে কনগ্রাচুলেশন। ওয়াটার কালার, তখন ওয়াটার কি হয়ে যাবে? নন অ্যাডজেক্টিভ। দেখো লাস্ট কোয়েশ্চেন, কুইজ 7, এটা আরো সহজ। এইটা যদি কেউ ভুল করো তার খবর আছে। এটা 4 সেকেন্ড পর আমরা পোল করব। এটা সবচেয়ে ইজিয়েস্ট কোয়েশ্চেন। আমি চাই টোটাল এখানে 750 জন আছে, 750 জনে 750 জনে আনসার করবা। এবং সবচেয়ে ইজি একটা কোয়েশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। শি ইজ বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস। এখানে কোন আর্টিকেলটা বসাইতে হবে? সো এটাকে আমরা কি করলাম? পোল করলাম। উত্তর করো। যদি কেউ ভুল করো সেই ভুলের নামগুলো আমি বলবো এবার, যে কারা কারা ভুল করছো। এইটা কেমনে ভুল হইতে পারে? এর চেয়ে সহজ আর কোনো কোশ্চেন হয় না। এই ধরনের কোশ্চেনই পরীক্ষায় আসবে, কিন্তু ক্লাস স্ট্যান্ডার্ড মেনটেন করে। তো দেখো, শি ইজ দা বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস। সেই ওই স্টুডেন্টের কি? বেস্ট স্টুডেন্ট। আর মনে রাখবা, সুপারলেটিভ যদি ডিগ্রি হয়, সেই ডিগ্রিতে সাধারণত দি ব্যবহার করা হয়। তাহলে এখানে আনসার কি হবে? ডি নম্বর। শি ইজ দা বেস্ট স্টুডেন্ট ইন দা ক্লাস। সুপারলেটিভ ডিগ্রিতে আর্টিকেল দি হয়। প্রভা, দেখো প্রভা ভালো আনসার করছে আজকে। পড়শির আনসার ঠিক হয়েছে। ভাষা সমস্যা নেই, ভুলে স্থায়ী গেছে, আবার হবে। নুসাইবা ভেরি গুড। সাইম অনেক ইজি ছিল। সামির ভেরি গুড। রনক ঠিক আছে। তো দেখো, এইটা ছিল আমাদের কি লাস্ট কুইজ। তো একটু লিডার বোর্ড আমরা দেখি। লিডার বোর্ডে প্রথমে যদি আমরা দেখি, পাবলিশ করি, প্রথমে জেরিন আছে, তারপর অর্ণব আছে, তারপর মামুন, তারপর বর্ণ, তারপর নিহাল, তারপর সায়ান, তারপর সাদাব, তারপর নাফিস, তারপর প্রান্ত, তারপর আবাসা। তোমাদেরকে সকলেই কনগ্রাচুলেশন, তোমরা অনেক ভালো করছো। আশা করি সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকে আমরা আর্টিকেল পর ক্লাস করলাম। এর পরবর্তী ক্লাসে দেখা হবে। সকলে সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, মনোযোগ দিয়ে পড়ালেখা করো। তোমরা অনেক ভালো স্টুডেন্ট, আশা করি অনেক ভালো থাকবা। গুড নাইট।